থেকে মাস্টার্সও শেষ হয়েছে আমার, এই যে এই বছর জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং নিয়ে মাস্টার্স করছি। তো এখন আর কি দেশের বাইরে যাওয়ার জন্য পড়তে আগ্রহী আর কি। তো এই জন্য আর কি জিআরই প্রিপারেশন নিচ্ছি, দেখি কি হয়। আমি আইএলটিএস দিছি, আইএলটিএস ব্যান্ড 7 আছে। এই এতটুকুই আপাতত বলতে পারি। ঢাকাতে আছেন নাকি জি। ঢাকার বাইরে আছেন? আপনার এখন বর্তমান প্লেস কোথায়, ঢাকাতে আছেন আর ঢাকার বাইরে? ঠিক আছে, এরপরে আছেন প্রকাশ দেব ভাইয়া। একটু আপনার নিজের সম্পর্কে একটু বলুন, কি অবস্থা, নিজের সম্পর্কে একটু introduce আদাব ভাই, আমি হচ্ছে 2013-তে বিএসসি কমপ্লিট করছি শাহজালাল ইউনিভার্সিটি থেকে, পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং এ। করুন। এরপর আমি প্রাইভেট জবে ছিলাম। এখন আমি রূপালী ব্যাংকে সিনিয়র অফিসারে আছি। তো বেকার থাকতে ভাই ভালো লাগতেছে না, সেজন্য জিআরই করার প্রথম দিকে একটা ক্রেজি ছিল। ওই 2014 সালে আমি জিআরই মানে শুরু করার জন্য ইয়ে করছিলাম আর কি। তো কিছু ওয়ার্ড টোয়ার্ড শেখার পর আর করা হয় নাই আর কি। তারপর প্রাইভেট জবে ঢোকার পর জব সামলানো প্লাস জিআরই করাটা আমার জন্য একটু টাফ হয়ে গেছিল। তারপর গভর্নমেন্টের দিকে মুভ করি। মুভ করার পরে এখন মনে হচ্ছে যে বেকার পড়ে আছি, তো আমি আবার শুরু করি, দেখি কি হয়। মানে বেকার বলছেন আর কি এই? এট প্রেজেন্ট আমি একটা ইয়েতে আছি, কানাডার এনসিক রিসার্চ ইনস্টিটিউট, সেটাতে আমি লুব্রিক্যান্টের উপরে লেকচার দিই আর কি। তো এটার সাথে আমি গত অক্টোবরে যুক্ত হয়েছি। এটা একটা অনলাইন প্ল্যাটফর্ম। তো এই তো আর কি, নিজেকে বিজি রাখার জন্য ট্রাই করি, এতটুকুই ভাই। তো আপনি নিজেকে বেকার বলে পরিচয় দিচ্ছেন যে এই মুহূর্তে লকডাউন, তো অফিস করা লাগছে না, দ্যাটস রাইট। আসলে ভাই গভর্নমেন্ট ব্যাংক বা ওইগুলোতে আমি আসলে কোনো প্রেশার দেখি না, কারণ আমি 12-14 ঘন্টা জব করে আসছি প্রাইভেটে। তো ওইখানে হচ্ছে সবগুলো গোছানো, মানে একই কাজ বারবার করে, তো ওই কাজগুলো করতে আমার খুব একটা ভালো লাগে না। ইয়ে হয় না। আমি দেখা যায় যে আমি অনেকে বলে ব্যাংকে অনেক প্রেশার, তো আমি আসলে ওইটাকে কোনো প্রেশার ফিল করি না। জি কারণ ইমেলিং করা, এক্সেলে কাজ করা, ওই কাজগুলোকে আসলে প্রেশার মনে হয় না আমার কাছে। জি। তো এই জন্য আমার আমার কাছে নিজেই বাসায় আসলে মনে হয় যে আমি তো বেকারই, কি করবো এত সময়। তো আচ্ছা এই ভাই। আবার আচ্ছা শুরু করলাম বুঝতে আর কি পেরেছি ভাই। ভাই। তো আপনার কি এমনি হায়ার স্টাডিজ করার ইচ্ছে আছে? তো যে এটা কি শুধু হ্যাঁ, মানে অবশ্যই। হায়ার স্টাডিজ আছে দেখি ভাই, আমি আসলে আপনি নেটে সার্চ দিলে দেখতে পারবেন, এনসিক যে ইনকর্পোরেশন কানাডার টরন্টোতে সেটা শুরু করছেন। উনি আমাদের বুয়েটের ছিলেন, এনামুল হোসেন স্যার, উনি অনেক হাই প্রোফাইল ওনা। জি তো উনি আমাকে এনকারেজ করতেন যে তুমি আমাদের সাথে আসো, কাজ করো। আর লুব্রিক্যান্টের উপরে ভাই আমার আসলে বেশ ডিপ একটা নলেজ আছে। বাংলাদেশে যে কয়টা কোম্পানি লুব্রিকেন্টে কাজ করতেছে, মোবিল থেকে শুরু করে আদার্স একদম ন্যাশনাল ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, তো ওইগুলোর উপরে আমার দীর্ঘ প্রায় 3-4 বছরের একটা এক্সপিরিয়েন্স। এর পাশাপাশি আমি অন্য মাল্টি ন্যাশনালেও ছিলাম, তখন আমি ঢাকাতে থাকতাম, জব করতাম। ওই নলেজটুকু আমি আর কি মানে জাস্ট এক্সপান্ড করার জন্য ওই স্যারদের সাথে যুক্ত হওয়া। আর ওইখানে প্রায় ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম দেশেরই প্রফেসররা কিন্তু আছেন ওইখানে, সবাই পিএইচডি করা বা আরো অনেক বড় বড় ডিগ্রি নেওয়া। তো ওনাদের সাথে যখন মানে কথাবার্তা বলি বা একই প্ল্যাটফর্মে নলেজ শেয়ারিং হয়, তখন আমার খুব ভালো লাগে। তো ওই জিনিসগুলো আমাকে এনকারেজ করে আর কি, যে নিজেকে একটু বিজি রাখি, আরো কিছু শিখি, শেখার চেষ্টা থেকেই হয় আপনাদের দেখা পাওয়া আর কি। খুব ভালো। খুব ভালো লাগলো আসলে, আপনি অনেক ডাইনামিক লোক, বোঝা যাচ্ছে যে রূপালী ব্যাংক মানে একজন ব্যাংকার হয়ে আপনি। ভাই একটু ডিস্টার্ব করি ভাই, এনাদ ভাইয়ার সাউন্ড একটু শোনা যাচ্ছে না ক্লিয়ারলি, একটু যদি স্পিকারটা কাছে নিয়ে কথা বলতেন। ভাই আমার ভয়েস কি শুনতে পাচ্ছেন না, তাই তো? ভলিউম লো? হ্যাঁ, একটু অনেক আস্তে শোনাচ্ছে। এনাদ ভাইয়ের ভলিউম সাউন্ড খুবই কম, আচ্ছা। শুনতে কষ্ট হচ্ছে। ভাইয়া এখন কি শুনতে পাচ্ছেন? ক্লিয়ার? এখনো পাওয়া যাচ্ছে না ভাই, এখন কিছুই পাওয়া যাচ্ছে না। আমি মাইক্রোফোনটা খুলে আবার লাগিয়েছি আর কি, এখন কি শুনতে পাচ্ছেন? এনাদ ভাইয়ের সাউন্ড এখন মিউটেড, মানে একদম শোনা যাচ্ছে না। আগে ও খুব আচ্ছা, লো মিউটেড। ভলিউমে শোনা যেত, এখন এখন একদমই এখন শোনা কি শুনতে যাচ্ছে। পাচ্ছেন ভাইয়া? ইজ ইট ওকে? হ্যাঁ, এখন ক্লিয়ার, এখন ক্লিয়ার। ওকে। মাইক্রোফোনটা হয়তো বা একটু প্রবলেম ছিল। ঠিক আছে, এখন ঠিক আছে না ভাইয়া? ওকে। হ্যাঁ ভাই, এখন ঠিক আছে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। সো
প্রকাশ ভাইয়ের সাথে কথা বলছিলাম, তো ভাইয়া খুবই ডাইনামিক লোক বোঝা যাচ্ছে। উনি ব্যাংকার অলরেডি সেটেল ডাউন হয়ে গেছেন তার ক্যারিয়ার নিয়ে, তারপরও চাচ্ছেন যে হায়ার স্টাডিজের জন্য যাবেন। তো এটা খুবই খুশি সংবাদ। ইউজুয়ালি আমার আসলে ব্যাংক প্লাস বিসিএস এই ক্যারিয়ারের সাথেও আমার অনেক দিনের একটা অভিজ্ঞতা আছে। এই লাইনে আমি অনেকদিন পড়িয়েছি, আমার অনেক স্টুডেন্ট আছে যারা বাংলাদেশ ব্যাংকের এডি হচ্ছে। ও ভাই, আরেকটা কথা বলা হয় নাই, আমি আবার এই যে 40-এ ভাইবা প্রার্থী আর কি। আচ্ছা ওইটাই আমার অবশ্যই। প্রথম বিসিএস, এর আগে আমি কখনো বিসিএস এ আসি নাই। তো আসার পরে দেখলাম যে আসলে আহ, বেশ ভালোই, মানে এনজয় করতে পারতেছি আর কি, সব মিলিয়ে আপনি তো যাচ্ছেই ভালোই। মাল্টি মাল্টি ট্যালেন্টেড পারসন, আপনার কথা আর কি বলবো। না, আপনি না ভাই, ভাইবা দিতে ওইরকম দিতে কিছুই না। না 40-এর ভাইবা তো আমি আসলে ভাইবা দিতে দিতে আহ, জি আমি আসলে সবসময় ভাই আমাকে বিজি রাখতে পছন্দ করি, মানে কোম্পানি থেকে শুরু করে যে কোম্পানিতে জব করতেছি, তারপর দেখা যাচ্ছে যে হাতে একটা কিছু আছে বা মোবাইলে একটা কিছু দেখতেছি, তো ওই থেকে আর কি আহ, মানে আমি বুঝতে পারছি। নিজেকে বিজি রাখছি। তো খুবই ভালো, এটা আমাদের সবার এটুকুই ভাই। জন্যই আসলে খুব ইন্সপায়ারিং। আমরা একটু মোটিভেটেডও হলাম যে সবসময় আসলে বিজি থাকা যায়, আইডিয়াল না থেকে আমরা আসলে সবসময় পড়াশোনা কিংবা কিছু একটা লার্নিং এর মধ্যে থাকা যায় আসলে, এটা আসলে সম্ভব। ওকে, ঠিক আছে, ভাইয়ের সাথে কথা বলে ভালো লাগলো। এবার একটু মাহমুদুল্লাহ আলম ভাইয়া, আপনি যদি একটু বলতেন আপনার সম্পর্কে কি অবস্থা। ভাইয়া আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ফার্মেসি। আমি ঢাকা ইউনিভার্সিটি ফার্মেসি থেকে অনার্স এবং মাস্টার্স করা 2013 সালে। তারপর আমি প্রায় বেশ কিছুদিন আমি একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানির মার্কেটিং এ ছিলাম। এখন গত 3 বছর ধরে আমি আহ, জগন্নাথ ইউনিভার্সিটিতে আছি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছি। আলহামদুলিল্লাহ। তো আমার ফার্মেসি ব্যাকগ্রাউন্ড হলে আমি আসলে এখন ডাটা অ্যানালাইসিসে কিছু ট্রেনিং নিচ্ছি। আচ্ছা, আর যেহেতু বাইরে পিএইচডি করার ইচ্ছা আছে, সেই অবজেক্টিভ থেকেই আসলে জিআর এর প্রিপারেশনটা নিচ্ছি। ভেরি গুড। খুব ভালো, আমাদের সাথে আজকে যারা আছেন সবাই খুব হাই প্রোফাইল হচ্ছে। আচ্ছা, ভেরি গুড, খুব খুশি হচ্ছি। ওকে, জাবির ইসলাম ভাইয়া, ভাইয়া কি অবস্থা, যদি একটু আসসালামু বলতেন। আলাইকুম ভাই, শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা। আহ আমি মনে হয় সবার থেকে ইয়াং, মানে বলতে গেলে আমার এটা হচ্ছে বলবেন না। জি। আহ, আমি হচ্ছে কুয়েট থেকে সিএসসি তে গ্রাজুয়েশন করেছি 2020 সালে। এখন ড্যাফোডিল ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে আছি কম্পিউটার সায়েন্সে। তো বাইরে পিএইচডির জন্য একটু গোছাতে চাচ্ছি, এই জন্য একটু নিজেকে প্রিপারেশনের জন্য আসলে আসা আর কি। ভেরি গুড, আলহামদুলিল্লাহ। সবাই আসলে সবার, আপনি জুনিয়র হলে আপনার প্রোফাইলে যথেষ্ট ভালো। আহ, আলহামদুলিল্লাহ। একটা বিষয় যে আমরা গ্রেড ব্যাংকারে এই যাবৎকাল পর্যন্ত যতগুলো ব্যাচ আমরা পেয়েছি, অনেকগুলো ব্যাচে আমরা অনেকগুলো ভালো ভালো প্রোফাইল লোকজন পেয়েছি, স্পেশালি প্রফেসর, ইউনিভার্সিটি প্রফেসর, আমাদের স্যার, আমাদের চাইতে অনেক সিনিয়র স্যার, তাদেরকে পেয়েছি, তারা হায়ার স্টাডিজ জন্য ট্রাই করছেন। তো তাদেরকে মেন্টরশিপ দিতে পেরে আসলে আমরা নিজেরাও খুব প্রাউড ফিল করি যে তাদের জন্য আমরা কাজ করতে পারছি। ফাইনালি তারা সাকসেসও হয়েছেন। অনেক এইজ হয়ে গেছে, অনেকে আছেন যে এরকম আফটার গ্রাজুয়েশনের পরেই ইউনিভার্সিটি জয়েন করে ফেলছেন, অনেকদিন ধরে প্রফেসর ছিলেন, এখন হায়ার স্টাডিজের জন্য নর্থ আমেরিকান একটা ডিগ্রির জন্য ট্রাই করছেন। তো বয়সটা একটু বেশি হয়ে গেছে, এমনও পেয়েছি যে নিয়ার অ্যাবাউট 40 এই বয়সে তার ফ্যামিলি হয়ে গেছে, আমার বাচ্চা কাচ্চা হয়ে গেছে, তারপর আসতেন পড়াতে। তো তাদেরকে মেন্টরশিপ দিয়েছি। তো আলহামদুলিল্লাহ, ভালো লাগছে আর কি আপনাদের সাথে কাজ করে। ওকে, ঠিক আছে। তো রায়হান আকবর দীপ্ত, দীপ্ত ভাইয়া, যদি নিজের সম্পর্কে কিছু বলতেন। ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যালো। জি। আসসালামু আলাইকুম ভাই, শুনতে পাচ্ছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, শুনতে পাচ্ছি। ভাইয়া আমি রুয়েট থেকে 2016 সালে সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করছি। জি। আর বর্তমানে ভাইয়া রোডস অ্যান্ড হাইওয়েতে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে আছি, আচ্ছা, 38 বিসিএস এর মাধ্যমে। আচ্ছা, আপনি কি ক্যাডার, বর্তমান ক্যাডার? হ্যাঁ, রোডস অ্যান্ড হাইওয়ে ক্যাডার। রোশন হাইয়ার ক্যাডার। আলহামদুলিল্লাহ, যাক, খুব ভালো, খুবই ভালো লাগছে। তো ভাইয়া ভাইয়া ইউএস এর দিকে পিএইচডি করার ইচ্ছা আছে, হুম। এই জন্য ভাবছি যে মানে এটা আমার খুব জানার ইচ্ছা যে আপনি তো বিশেষ করে বাংলাদেশের সবচেয়ে ভালো যে জবটা আমরা এখন বর্তমান সময়ে যেটাকে বলি আর কি বিশেষ ক্যাডার, সেখানে রেখে আপনি মানে এটা কি ওই গভর্নমেন্টের ওই সে থ্রুতে যেতে যাচ্ছেন, নাকি এটা আপনি নিজেই জব ছেড়ে চলে যাবেন, কোনটা বুঝছেন? না ভাইয়া, মানে 2 বছর চাকরি করার পরে আমি 2022-এর দিকে বা চলে যাবেন। 2022-এর দিকে আমি এটা কেন পিএইচডির জন্য স্টাডি লিভে যাবো। এই ডিসিশন কেন নিলেন যে জব ছেড়ে চলে যাবো, এত ভালো একটা জব? মানে আমি তো জব ছেড়ে যাচ্ছি না, স্টাডি লিভ নিয়ে ও যাচ্ছি আচ্ছা, ভাইয়া। স্টাডি লিভ, হ্যাঁ ওইটাই আমি বলেছি, স্টাডি
স্টাডি লিভ দিয়ে যাচ্ছেন কিনা? Very good. ভাই এটা তো আমার শখ ছিল আগে থেকে হচ্ছে মাস্টার্স বা পিএইচডি করা। তো মানে এটা আমার মানে এটা আমার আগে হচ্ছে প্ল্যান ছিল, জি, বিশেষটা আসলে মাঝখানে চলে আসছে। মাঝখানে চলে আসছে। ওকে, যাক, আলহামদুলিল্লাহ, খুব ভালো। আচ্ছা, এরপরে যারা আছেন সবাইকে দেখতে পাচ্ছি না, দেখি সবাই করলে তাহলে সবাইকে দেখতে পাবো। ওকে, এরপর আছেন হাসান হাবিব সাদি। ভাইয়া শুনতে পাচ্ছেন? আমরা একটু সবার সাথে ইন্ট্রোডিউস হচ্ছিলাম আর কি, তো যদি জি একটু ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া একটু নিজের সম্পর্কে যদি একটু বলতেন আমাদেরকে তাহলে। বুঝি না ভাই, আমি মানে সাউন্ডটা মেবি নয়েজ আসতেছে আপনার ফ্যান ছাড়া বা এরকম কিছু একটা। আমি মাত্র জয়েন করলাম তো। আচ্ছা, আর কেউ কি আমার এখান থেকে নয়েজ পাচ্ছেন ভাইয়া? না না, আচ্ছা 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 ভাইয়া, ভাই, জাস্ট বলেন। আপনার নিজের সম্পর্কে একটু ইন্ট্রোডিউস যদি করতেন আর কি, কোথায় আছেন, কি করছেন এই মুহূর্তে। ও আচ্ছা, ঠিক আছে ভাই। আমি মাওলানা ভাসানীতে মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেটা টাঙ্গাইলে অবস্থিত। আমি এখন থার্ড ইয়ারে আছি। আচ্ছা, করোনার জন্য আমাদের পরীক্ষা আটকায় গেছে। আমি ফিজিক্স ডিপার্টমেন্টে আছি ভাই। ভেরি গুড। তো আপনি তো অনেক অ্যাডভান্স, অনেক আর্লি শুরু করেছেন সবকিছু, খুবই ভালো। ঠিক আছে, এবার পরে ছিলেন হচ্ছে, আমরা কথা বললাম হচ্ছে আহসান হাবিব সাদি ভাইয়ের সাথে। অ্যাথেনা পাথ ভাইয়া, আপনি বুঝতে পারছি না, অ্যাথেনা পাথ ভাইয়া নিজের সম্পর্কে। আচ্ছা, আমি হচ্ছে 2011 সালে ইঞ্জিনিয়ারিং পাশ করেছি বুয়েট থেকে, জি, সিভিল ইঞ্জিনিয়ারিং। জি। এরপর হচ্ছে 4 বছর জব করেছি। আপু এখন কি করছেন, মানে এখন কি জবে আছেন নাকি হ্যাঁ, এখন জবে আছি। আমার ইচ্ছা হচ্ছে হায়ার স্টাডিজ নিয়ে যাবেন? সামনে 2 বা 3 বছর পর হয়তো হায়ার স্টাডিতে যাওয়া। আরো 2-3 বছর পরে যাবেন, মানে এই কয়েক জি, 2 বছর মানে এগুলো এখন হচ্ছে পড়াশোনা করবেন, তারপর মানে হচ্ছে। আমার আসলে ওরকম যে তাড়াহুড়ো আছে এরকম কিছু না। ভেরি গুড, খুব ভালো। ওকে, তারপর হচ্ছে এমএফপি ফিরোজ ভাইয়া। ভাইয়া এটা শর্টে আমরা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফিরোজ বলছিলাম। আমার গ্রাজুয়েশন হয়েছে 2019 সালে আইইউবিএটি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। আর এখন মাস্টার্স করছি হচ্ছে আইইউটি তে মেকানিক্যাল থেকেই। টার্গেট করছি ইনশাল্লাহ আগামী বছর ফলে। এই তো। ভেরি গুড। ঠিক আছে ভাইয়া, তো সবার সাথে পরিচিত হলাম, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। তো চলুন আমরা আজকে ফর্মালি শুরু করি। আমাদের সাথে আমার সাথে আরো একজন আমাদের ফ্যাকাল্টি আছেন, নাজমুল সাকিব ভাইয়া। সাকিব ভাই আছেন? জি, আমি আছি। সাকিব ভাইয়া, তো আমরা তাহলে শুরু করে দিই। ঠিক আছে, আমি আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। Yeah. আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাইয়া, দেখা যাচ্ছে। ঠিক আছে, সো আমরা আজকে যেহেতু আমাদের নতুন যে ব্যাচটা, সেই ব্যাচের ওরিয়েন্টেশন, তো আমরা আমাদের কোর্স নিয়ে কথা বলবো, হায়ার স্টাডিজ নিয়ে কথাবার্তা বলবো, কি আসার বিষয়, এই জিনিসগুলো নিয়ে আমরা বিস্তারিত একটু আলোচনা করবো আর কি। তো প্রথমে শুরু করি, আমাদের গ্র্যাড ব্যাংকারের আন্ডারে আমরা অলরেডি ইন দ্য মিন টাইম বেশ কয়েকটা ব্যাচ শুরু করেছি। আমাদের কারেন্ট ব্যাচ আছে, অনেকগুলো ব্যাচ শেষ হয়ে গেছে, সেখান থেকে স্টুডেন্টরা বের হয়েছে এবং তারা বিভিন্ন ইউনিভার্সিটিতে আলহামদুলিল্লাহ ভালো একটা ক্যারিয়ার নিয়ে যেতেও পেরেছেন ফান্ড সহ। তো সেই মানে সেই এক্সপেরিয়েন্স থেকে বলতে চাচ্ছি যে হায়ার স্টাডিজ আসলে খুব যে ডিফিকাল্ট কিছু একটা ব্যাপারটা আসলে ওরকম কিছু না। আমাদের অনেক ইনফরমেশনের জানার মধ্যে অনেক গ্যাপ আছে। তো সেই জন্য আমরা একটু হায়ার স্টাডিজ নিয়ে টুকিটাকি কিছু কথাবার্তা বলবো। 2টা সেকশনে ভাগ হবে এটা। আমি যেহেতু আপনাদের কোয়ান্টের ইনস্ট্রাক্টর, সো কোয়ান্ট নিয়ে আমি কথাগুলো বলবো, আর ভার্বালের ইনস্ট্রাক্টর হিসেবে সাকিব ভাই আছেন। তো সাকিব ভাই ভার্বাল নিয়ে কিছু কথাবার্তা বলবেন, দেন হচ্ছে ফাইনালি আমরা একটা কমন সেকশন রেখেছি যেখানে আপনাদের সাথে আমরা ডিটেল আলোচনা করবো। বিভিন্ন কোশ্চেন সেকশন থাকবে, আপনারা চাইলে কোশ্চেন আমাকে করতে পারবেন। আমি এই ম্যানেজার রহমান এবং আমার সাথে আছেন সাকিব ভাই। ওকে, তো আজকে কি কি বিষয় নিয়ে আমরা ডিসকাস করবো সেগুলো নিয়ে একটু কথা বলি। সেশন ওয়ানে থাকবে যে ওভারঅল জিআরই এক্সাম নিয়ে কিছু কথাবার্তা থাকবে। যেটা হচ্ছে আমাদের কোর্স নিয়ে আমরা কথা বলবো, যে কোর্সটা নিয়ে আমরা আসলে আপনাদের সামনে এসেছি, সেই কোর্সের কি থাকবে না থাকবে, আপনারা কি ধরনের ফ্যাসিলিটিস পাবেন, কি আসবে বিষয়, এগুলো নিয়ে কথা বলবো। দেন হচ্ছে ফাইনালি আমাদের কিছু অফার আছে, সেই অফারগুলো নিয়ে আমরা কথা বলবো। ওকে, তো ফার্স্ট ওভারভিউ অফ জিআরই এক্সাম। তো
জের এক্সামটা আসলে কি, এটা জানেন জিআর ফুল অ্যাব্রিভিয়েশন হচ্ছে গ্র্যাজুয়েট রেকর্ড এক্সাম। এটা হচ্ছে কন্ডাক্টেড বাই ইটিএস, যেটাকে আমরা এডুকেশনাল টেস্টিং সার্ভিস হিসেবে জানি। তো এটা বিভিন্ন দেশের ভিত্তিতে আসলে এটা একটু প্রাইসিং, সেই প্রাইসিং $205 থেকে $215 মতো হয়ে থাকে। কান্ট্রি ওয়াইজ এটা আসলে ভ্যারি করে। তো এটা অ্যারাউন্ড একটা 4 আওয়ার্সের একটা খুবই মনোটোনাস একটা এক্সাম, অনেকগুলো সেকশন থাকে। তো প্রত্যেকটা সেকশনে আমরা 5 মিনিট করে একটা ব্রেক পাই, প্রথমে একটা এডব্লিউ থাকে, এরপর হচ্ছে ভার্বাল অথবা কোয়ান্টিটিভ সেকশন হবে। এগুলো নিয়ে আমি একটু পরে আরো কথা বলছি। তো বেস স্কোর আপনি যখন যে রেজিস্ট্রেশন করবেন তখন আপনাকে 260 একটা স্কোর দিয়ে দেওয়া হবে, যেটা আপনি ওখানে রেজিস্ট্রেশন করার পরে আফটার দ্যাট আপনার ম্যাক্সিমাম স্কোর হবে 340। 340 মধ্যে আমাদের স্কোরটা কাউন্ট করা হয়, যার ভ্যালিডিটি থাকে 5 ইয়ার্স। মোরলেস এই তথ্যগুলোর সাথে আপনারা আসলে সবাই আসলে টুকটাকি অবহিত আছে। তো জিআরই পরীক্ষাটা কিভাবে হয় এবং অ্যাকচুয়ালি তারা কি মেজার করে এটা সম্পর্কে আমাদের একটু জানা দরকার। একটা এক্সাম দিব, যেহেতু এটা একটা এক্সাম, পৃথিবীর মধ্যে খুব টাফ এক্সাম গুলো আমাদের অনেকটা টাফ এক্সাম। তো তারা অ্যাকচুয়ালি কি মেজার করে, আপনার জিআরই এক্সাম তারপর আদার্স কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে তারা আপনাকে ফান্ড দিচ্ছে, আপনাকে স্কলারশিপ দিচ্ছেন, ফান্ড দিচ্ছেন। তো এটা আসলে কেমন, যার জন্য আপনি এত বড় একটা অপরচুনিটি পেলেন। তো সেটার মধ্যে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি থাকে, ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটি থাকে, গ্রামার অ্যাবিলিটি, লেক্সিক্যাল অ্যাবিলিটি, রিডিং অ্যাবিলিটি, রাইটিং অ্যাবিলিটি। তো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি ওরা মেজার করে। তো এটা মেজার করার পরে আপনি ফিজিক্স থেকে আসেন, আপনি কেমিস্ট্রি থেকে আসেন, অথবা আপনি আম, আপনি যদি কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে আসেন, অথবা যেই ব্যাকগ্রাউন্ড থেকে আসেন, কমন কমন যে মেজারটা, সেই মেজারগুলো কিন্তু এইটা। তো এটা থেকে কিভাবে ওরা আপনাকে ফান্ডটা দিবে তার ডিসিশনটা অ্যাকচুয়ালি ওরা যেটা ভাবে, ওরা যেটা মেজার করেন যে কারো যদি অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি খুব ভালো থাকে, ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটি ভালো থাকে, লেক্সিক্যাল অ্যাবিলিটি, রাইটিং অ্যান্ড রিডিং অ্যাবিলিটি যদি কারো ভালো থাকে, যে এক্সামের মাধ্যমে তারা স্কোর থেকে বুঝতে পারে, তাহলে এই ধরনের ছেলে অথবা মেয়ে, এই ধরনের স্টুডেন্ট তারা আসলে যেই ডিপার্টমেন্টে যেই কি বলে ফ্যাকাল্টিতে কাজ করুক না কেন, যেই জায়গাতেই কাজ করুক না কেন, তাদের অ্যাডাপ্টিবিলিটি এবং ওইখানে কাজ করার জন্য তার যে স্কিলটা দরকার, সেই স্কিলটা তাদের আছে। এইটাই অ্যাকচুয়ালি ওরা মেজার করে যে আপনার সেই স্কিলটা আছে। আপনাকে আমি এখন যাই দিই না কেন, আপনি কিছু যদি নাও জানেন যে এই জায়গাতে আপনি একদমই নতুন, তো সেই জায়গাতেও আপনি আপনার দক্ষতাটা দেখাতে পারবেন। হয়তো আপনাকে সময় লাগবে, কিন্তু উইদিন ফিউ ডেজ এর মধ্যে, ফিউ উইকস এর মধ্যে আপনি কিন্তু আপনার যে ক্যালিবারটা সেটা আপনি শো করতে পারবেন। দ্যাটস দ্য হোল থিং তারা অ্যাকচুয়ালি মেজার করে। মডেলস কি, তো এখানে থাকবে অ্যানালিটিক্যাল রাইটিং অ্যাপটিটিউড, যেটাকে আমরা AWA নামে জানি। দেন থাকবে হচ্ছে কোয়ান্টিটেটিভ রিজনিং এন্ড ভার্বাল রিজনিং। এই তিনটা সেকশন, অ্যাকচুয়ালি তিনটা সেকশনের মধ্যে তিনটা পার্টে এক্সামটা হয়। তো এট ফার্স্ট আপনাকে AW এর উপরে 1 আওয়ারের একটা এক্সাম দিতে হবে। তো AW এর ভিতরে আপনাকে কিছু জিনিস লিখতে হবে, আপনাকে টাইপ করতে হবে। এখানে আর্গুমেন্টিভ রাইটিং থাকবে, ইস্যু রাইটিং থাকবে। এগুলো নিয়ে আমরা একটু ডিটেইল পরে ভার্বাল সেকশনে থাকবে আপনাদের সাথে ডিটেইল আলোচনা করবেন। আফটার দ্যাট হচ্ছে আপনার AW যখন হয়ে যাবে, এরপরে আপনি দুটো প্যাটার্নে আপনার কোশ্চেন গুলো পেতে পারেন। সেটা হচ্ছে ভি কিউ ভি। দ্যাট মিনস হচ্ছে একটা প্রথমে ভার্বাল পেলেন, এরপরে একটা কোয়ান্ট পাবেন, দেন অ্যাগেন একটা ভার্বাল, দেন একটা কোয়ান্ট, দেন একটা আবার ভার্বাল। অথবা আপনি এডব্লিউ এর পরে কোয়ান্ট দিয়ে শুরু করলেন, কোয়ান্ট যদি শুরু হয় তাহলে তারপরটা হবে ভার্বাল, তারপর আবার কোয়ান্ট, তারপর আবার ভার্বাল, তারপর একটা কোয়ান্ট। তো এখানে একটু ব্যাপারটা দেখুন যে আপনি যদি ভি দিয়ে স্টার্ট করেন, মানে ভার্বাল দিয়ে, তো ভি কিউ ভি এই জায়গাতে আপনি তিনটা ভার্বাল সেকশন পাচ্ছেন। বাট আপনি যদি কোয়ান্ট দিয়ে স্টার্ট করেন তাহলে কিউ, তাহলে আপনি তিনটা কোয়ান্ট সেকশন পাচ্ছেন। বাট অ্যাকচুয়ালি আপনার সেকশন কিন্তু চারটা কাউন্টেড। আপনি চারটা সেকশনের উপরে আপনার মার্ক ডিস্ট্রিবিউশন হবে। আরেকটা যে সেকশনটা থাকে যেটাকে আমরা বলি হচ্ছে এক্সপেরিমেন্টাল। আপনি যদি তিনটা ভার্বাল পান তাহলে তিনটা ভার্বালের মধ্যে যে কোনো একটা সেকশন হবে হচ্ছে এক্সপেরিমেন্টাল। এইটা কোনটা সেটা আপনি বলতে পারবেন না, এটা শুধুমাত্র ইডিএস জানে। দ্যাট ইজ ফার্স্ট সেকশনটাই, ফার্স্ট ভার্বাল সেকশনটা আপনার এক্সপেরিমেন্টাল হতে পারে, অথবা সেকেন্ড অথবা থার্ডটা আপনি এটা জানবেন না, বাট আপনাকে এগুলো এগুলো আনসার দিতে হবে। ঠিক তেমনি সিমিলারলি আপনি যদি কোয়ান্ট দিয়ে স্টার্ট করেন তাহলে তিনটা কোয়ান্ট সেকশন পাবেন, তার মধ্যে যে কোনো একটা আপনার এক্সপেরিমেন্টাল হবে, যে এক্সপেরিমেন্টাল বাট আপনি জানেন, বাট আপনাকে আনসার করে যেতে হবে। তো এগুলো নিয়ে আমরা আরেকটু ডিটেল আলোচনা করবো। তো ইচ ভার্বাল সেকশন আপনি 30 মিনিটস করে টাইম পাবেন, ইচ কোয়ান্ট সেকশনের জন্য আপনি 35 মিনিটস করে টাইম পাবেন, এক্সট্রা 5 মিনিটস করে একটা টাইম দিবেন। দেন হচ্ছে ভার্বাল রিজনিং। তো ভার্বাল রিজনিং নিয়ে যে কথাবার্তাগুলো, সেই ভার্বাল রিজনিং কথাবার্তাগুলো আমরা একটু সাকিব ভাইয়ের কাছ থেকে শুনবো। তো সাকিব ভাই তো আছেন, সাকিব ভাই আপনি তাহলে ভার্বালটা একটু কন্টিনিউ করেন, আফটার দ্যাট আমি কন্টিনিউ আবার আপনাদের সাথে জয়েন করছি। সাকিব ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক আমি ইউ। তাহলে এটা আমি ক্লোজ এখন করে দিচ্ছি। আপনি এটা ক্লোজ করে দিচ্ছেন, আমি এখানের মধ্যে আমার স্লাইডটা আমি ওপেন করি, ভার্বাল রিজনিং এর পার্টটা। সাকিব ভাই আপনি
জি। সো আমি আমার একটা স্লাইড এখান থেকে শেয়ার দিচ্ছি। স্লাইডটা দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কাইন্ডলি জানাবেন। দেখতে পাচ্ছেন এখন স্লাইডটা? জি ভাই। Okay. So thank you again for joining this orientation class, this session. So I think already you have understood some of the initial aspects of GRE exam. So Enel bhai এই জিনিসগুলো খুব সুন্দরভাবে explain করেছেন. So for my part, I'd like to explain some more things about verbal reasoning. So initially আমি আমার একটু আমার ইন্ট্রোডাকশনটা দিয়ে নিই। সো আমার নাম হচ্ছে নাজমুস সাকিব। আমি রুয়েট থেকে 2012-এ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং থেকে আমি বিএসসি কমপ্লিট করি। অ্যান্ড দেন আমি 2015-16-17 প্রায় 3 বছর বনানীতে এবং আরেক এক দুইটা বিভিন্ন প্ল্যাটফর্মে গ্রেক এবং আরো এক দুইটা প্ল্যাটফর্মে আমি জিআরই ক্লাস নিই অ্যাকচুয়ালি, এবং আইএলটিএস, জিআরই, জিমেট এগুলোর ব্যাচ নিতাম। অ্যান্ড দেন আমি 2017-এ ইউএসএ মাস্টার্স করতে যাই ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং সেম সাবজেক্টে। অ্যান্ড মাস্টার্সের পরে আমি 2019 দেশে চলে আসি এবং এসে আমি চিটাগাংয়ে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে মেকানিক্যাল ডিপার্টমেন্টে জয়েন করি। সো তারপর এখন বর্তমানে কোভিডের সিচুয়েশনের কারণে আমি আপাতত ঢাকায় এখান থেকে স্টে করছি এবং ঢাকা থেকে আমি অনলাইনে রিমোটলি ক্লাস নিচ্ছি। অ্যাট দ্য সেম টাইম আমি আরও 2-3টা প্ল্যাটফর্মের সাথে জড়িত আছি যেখানে আমি জিআরই, আইএলটিএস এর ক্লাস নিই এবং সেখানে লাইভ ক্লাসও থাকে এবং কিছু কিছু একটাতে হচ্ছে আপনার প্রি রেকর্ডেড ক্লাস থাকে, কোর্সেরা বা ইউডিমির মতো একটা প্ল্যাটফর্ম, সেখানে আমি ক্লাস নিই। আমার একটা ভিডিও একটা কোর্স সেখানে আছে। আর এই গ্রাড ব্যাংকারে আমি জিআরইর ভার্বাল সেকশনটা নেই এবং অ্যাট দ্য সেম টাইম আমার নিজের রিসার্চের টপিক যেটা ডেটা সায়েন্স অ্যান্ড মেশিন লার্নিং অ্যালগোরিদম, প্রেডিক্টিভ অ্যানালিটিক্স, সিস্টেম ডাইনামিক্স, এগুলো নিয়ে আমি কাজ করি। তো আমি এখানে এই গ্রাড ব্যাংকারে এবং ওস্তাদ এবং ইন্টারেক্টিভ কেয়ার্স আরও এক দুটা প্ল্যাটফর্মে আমার মেশিন লার্নিং উইথ পাইথনের কোর্স যাচ্ছে, চলতেছে, রানিং এখন 3টা ব্যাচ রানিং আছে। তো মোটামুটি এসব নিয়ে আসলে আমি বিজি থাকি। এনিওয়েজ, সো আমরা এখন ভার্বাল রিজনিং এর পার্টটা শুরু করছি। তা আমি এখন যা যা বলছি আমার কথাগুলো শুনতে কোনো প্রবলেম হচ্ছে কি? ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শোনা যাচ্ছে। গ্রেট। সো অ্যাট দিস পয়েন্ট আমরা এখানে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছি, ভার্বালের প্রত্যেকটা সেকশনের মধ্যে 20টা কোশ্চেন থাকে এবং এটার জন্য আমরা 30 মিনিটস টাইম পাই। সো একটা সেকশন যখন শুরু হবে আমাকে 30 মিনিটস টাইম দেবে এবং এটা রিভার্স ক্লকওয়াইজ ওয়েতে আস্তে আস্তে 30, 29, 28 এভাবে 0 দিয়ে গিয়ে থামবে। তো এই 20 কোশ্চেনটা আমি 30 মিনিটসের মধ্যে সলভ করতে পারবো এবং যে কোনো সময় যে কোনো কোশ্চেনে আমি রোমিং করতে পারবো, মানে আমি ঘুরে ঘুরে চেঞ্জ করতে পারবো বা একটা কোশ্চেন থেকে একটা কোশ্চেনে আমি আমার সুবিধা মতো সময়ে ওই 30 মিনিটসের মধ্যে যে কোনো জায়গায় যে কোনো কোশ্চেন আনসার দিতে পারবো। ইচ্ছা করলে কোশ্চেন আনসার দেওয়ার পরে আবার ব্যাক করে এসে আবার সেটাকে চেঞ্জ করতে পারবো, বাট যাই করবো সেটা ওই 30 মিনিটসের মধ্যেই হতে হবে। এটা শেষ হয়ে গেলে দেন পরবর্তীতে কোয়ান্টের সেকশন আসবে, তখন আমি আর এই ভার্বাল সেকশনে 30 মিনিটসের মধ্যে যদি আমি কোনোটা আনসার না করতে পারি বা মিস হয়ে যায় তাহলে আমি আর সেটা করতে পারবো না। তো অলরেডি আমরা এটা জানি যে আপনারা এটা জানেন যে 2টা বা 3টা সেকশন থাকে। সো ভার্বালে যদি আমার 3টা সেকশন থাকে, লাইক যদি এটা ভি এইভাবে থাকে তাহলে এখান থেকে একটা পার্ট থাকবে এক্সপেরিমেন্টাল। এক্সপেরিমেন্টাল পার্টটা কোনটা হবে সেটা ইটিএস আমাদেরকে কখনো বলবে না। সো আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে আমরা আইদার 3টা ভার্বাল 2টা কোয়ান্ট অথবা 3টা কোয়ান্ট 2টা ভার্বাল আনসার করতে যাচ্ছি। তো ভার্বালে যে এক্সামটা হয়, ভার্বালে যে কোশ্চেনগুলো হয় সেখানে সাধারণত তারা কি কি জিনিস চেক করে, তারা ওয়ার্ডের রেঞ্জ, এরকম ওয়ার্ডের রেঞ্জ বলতে আপনি ওয়ার্ডের মিনিং গুলা জানেন কিনা, বা হচ্ছে আপনার এগুলোর কন্টেক্সচুয়াল মিনিং বা এই ওয়ার্ডগুলোর পজিটিভ এবং নেগেটিভ ডিরেকশনের ব্যাপারগুলো জানেন কিনা, সেকেন্ডারি মিনিং বা টার্সিয়ারি মিনিং গুলো জানেন কিনা, সেগুলো তারা চেক করে। লজিক্যাল রিজনিং গুলো চেক করে, দ্যাট মিনস আপনি একটা প্যাসেজের ভিতর যে ধরনের কমপ্লেক্সিটি থাকে বা ল্যাঙ্গুয়েজ গুলো থাকে সেখানে
যে ধরনের লজিক্যাল বিভিন্ন প্যাচ থাকে সেই প্যাচগুলো আমি ধরতে পারি কিনা, আমি সেটা সেন্স করতে পারি কিনা বা আমি ইন্টারপ্রেট করতে পারি কিনা, সেই ব্যাপারটা তারা চেক করে। অ্যান্ড অলসো ইন্টারপ্রেটিং দ্য সেন্টেন্সেস, অর্থাৎ প্রত্যেকটা প্যারাগ্রাফের সাথে যে সকল সেন্টেন্সগুলো কানেক্টেড থাকে সেই সেন্টেন্সগুলো একটা অন্যটার সাথে কিভাবে কানেক্টেড আছে, লাইক সেটা প্রিমাইজেস হবে অথবা অ্যাজাম্পশন হবে, কনক্লুশন হবে, কিভাবে সেটা বিভিন্নভাবে এটা কানেক্টেড হচ্ছে, এবং সেখান থেকে লজিক্যালি আমি আমার মূল যেই ডিজায়ার্ড যে আনসারটা সেই আনসারটা আমি যেন বের করতে পারি, সেই জিনিসটা তারা চেক করে। অ্যান্ড অলসো দ্য ভার্বাল ইন্টারপ্রিটেশন, সেম জিনিস, যে আমি এখানের মধ্যে কত ইজিলি একটা প্যাসেজকে ধরতে পারছি, কত ইজিলি একটা প্যাসেজকে ভেঙে সেখান থেকে মূল পয়েন্টগুলো, কি ওয়ার্ডগুলো ধরে আমি প্যাসেজটাকে সলভ করতে পারছি, এবং কোশ্চেনটাকে বুঝে সেই কোশ্চেনের আনসারটা অপশন থেকে আমি কারেক্ট আনসার যেতে পারবো বা যেতে পারছি কিনা, সেই ব্যাপারটা তারা জাজ করে। অ্যান্ড অলসো কগনিটিভ টেস্ট, দ্যাট মিনস আপনার হিউম্যান ব্রেইন ওই সময়ের মধ্যে ভার্বাল এবং কোয়ান্টের কোশ্চেন যে অংশগুলো থাকবে একটা টাইম কনস্ট্যান্টের মধ্যে আপনি সেটা ক্লিয়ারলি এবং কনসেপচুয়ালি সেটা আন্ডারস্ট্যান্ডিং ওয়েতে বুঝে সেটা আপনি সলভ করতে পারছেন কিনা, এই টেস্টটা তারা নেয়। এটা আমরা বলি কগনিটিভ টেস্ট। সো আমাদের এখানের মধ্যে যে ভার্বালের রিজনিং এর পার্টটা 20টা কোশ্চেন থাকবে, সেই 20টা কোশ্চেনকে যদি আমরা একটু ব্রেক ডাউন করি তাহলে এখানে আমরা দেখি যে টিসি বা টেক্সট কমপ্লিশন থাকে, এসি বা সেন্টেন্স ইকুইভ্যালেন্স থাকে, অ্যান্ড থাকে লং রিডিং প্যাসেজ, যা আমরা আরসি বলি, এবং আরসির আরো দুইটা ছোট ছোট পার্ট থাকে, যেটা হচ্ছে শর্ট প্যাসেজ আর একটা ক্রিটিক্যাল রিজনিং। এবং এখানের মধ্যে ইন জেনারেল টিসি থাকে 5টা থেকে 6টা, এসি থাকে এক্স্যাক্টলি 4টা, লং প্যাসেজ থাকে একটা, সেটার 4টা কোশ্চেন থাকে, শর্ট বা মিডিয়াম প্যাসেজ থাকে 2টা থেকে 3টা, প্রতিটার জন্য 1টা বা 2টা করে কোশ্চেন থাকে, 1টা বা 2টা কোশ্চেন, এবং ক্রিটিক্যাল রিজনিং থাকে 2টা, যেখানে প্রতিটার জন্য 1টা করে কোশ্চেন, প্রত্যেকটা প্যাসেজের জন্য 1টা করে কোশ্চেন, দ্যাট মিনস আমি এখানে 2টা কোশ্চেন পাচ্ছি। এইরকম ভাবে সেট করে আমার টোটাল 20 কোশ্চেন তৈরি করে, এবং একটা সেকশনের মধ্যে আপনি সবগুলো কোশ্চেনই পাবেন। যখন আমার আরেকটা সেকশন আসবে তখন আপনার নতুন ভাবে এই টিসি, এসি, আরসি, শর্ট প্যাসেজ, ক্রিটিক্যাল রিজনিং মিলে আবার নতুন করে 20টা কোশ্চেন আপনি পাবেন। এইটা হচ্ছে আমার কোশ্চেনের টাইপ। আমি এখানের মধ্যে কোশ্চেনটা এইভাবে তৈরি করে। ভার্বালের যে আমাদের যে বইগুলা থাকে, আমরা নর্মালি আমরা যখন কোনো একটা প্রিপারেশন শুরু করতে যাই, লেটস সে আমি যদি এখন জিআরই প্রিপারেশন শুরু করতে যাই, আমি হয়তো ওর থেকে বিভিন্ন ইনফরমেশন নিচ্ছি, কোন কোন বই পড়বো বা কিভাবে পড়বো, কোন বইগুলো পিডিএফ আকারে আছে, কোন বইগুলো আমাকে নীলক্ষেত থেকে কিনতে হবে বা অন্য কোথা থেকে আমি এটা কালেক্ট করতে পারি, এই ধরনের যে আমরা ইনফরমেশন কালেক্ট করি। বাট আমাদের বাংলাদেশে মোর দেন 90% স্টুডেন্ট একটা জিনিস জানে না, সেটা হচ্ছে যে আমার কাছে বই আছে লেটস সে 5টা, বাট 5টা বই কিন্তু ইকুইভ্যালেন্ট না, 5টা বইয়ের ডিফিকাল্টি লেভেল কিন্তু একরকম না। কোনো পার্টগুলো হচ্ছে কোনো বইগুলো হচ্ছে ইজি, কোনোটা মিডিয়াম, কোনোটা হার্ড। ইটস লাইক যে আমি যদি এই ব্যাপারটা না জানি তাহলে আমার লেটস সে এই মুহূর্তে ভার্বালের জন্য মেন্টাল প্রিপারেশন আপনি যে লেভেলে আছেন, লেটস সে কথা আপনি হচ্ছেন লেভেল 5-এ, এখন যদি আপনি লেভেল 7-এ একটা বই ধরেন তাহলে আপনার কাছে ডেফিনেটলি টাফ মনে হবে, বা আপনি যদি এখন লেভেল 4-এর একটা বই ধরেন তাহলে আপনি সেটা কাছে ইজি মনে হবে। এখন কোন লেভেলটা, কোন বইটা অ্যাকচুয়ালি কোন লেভেলে সেটা কিন্তু আপনাকে কেউ বলে নাই, এটা কিন্তু আপনাকে কেউ বলবে না, জানেই না, বলবে কিভাবে। সো এটা মানে অনেকে এই ব্যাপারটা জানে না, এবং অনেকেই দেখছি যে যারা মেন্টর হিসেবে পড়ায় তারা অনেকে আসলে ক্লিয়ার এই ব্যাপারটা নিয়ে আইডিয়া করতে পারে না যে আসলে একজন স্টুডেন্টকে সে যখন একটা বইয়ের লিস্ট দেবে, সে বইয়ের লিস্টে কোনটা থেকে কোনটা পরপর পড়তে হবে এই ব্যাপারটা তারা অনেকে বুঝে না। এটাকে আমি সাধারণত বলি যে লাইক আমরা বিভিন্ন অ্যান্ড্রয়েড গেম খেলি বা পিসিতে গেম খেলি, তো গেম খেলতে গেলে দেখা যায় যে ফার্স্ট যে স্টেজটা খুব ইজি, সেকেন্ড থার্ডের পরে আস্তে আস্তে একটু মিডিয়াম হয়, একটু টাফ হয়, দেন যখন লেভেল 7-8-এ যায় বা যখন বস আসে, বসের সাথে মারামারি করতে হয় বা সামথিং এরকম কিছু করতে হয়, সো সেটা হয় কি যে ধীরে ধীরে সেটা ডিফিকাল্টি লেভেল বাড়ে। আমি কথাটা এই কারণে বললাম যে এখানের মধ্যে ভার্বাল রিজনিং এর যে বইগুলোর কথা আমরা বলি, সেই বইগুলো কমন বই, আনকমন বা আলাদা বইয়ের কথা আমি বাদ দিলাম। যদি আমি জাস্ট কমন বইগুলোর কথা বলি, সেই কমন বইগুলোর মধ্যেও সেটার ডিফিকাল্টি লেভেলের কিছু লেভেল থাকে, কিছু মাত্রা থাকে। সো আমাদের আর কি জিনিসটা সবার আগে জানতে হবে যে আসলে আমার হাতে যে সকল বই আছে সেগুলো আমি কোত্থেকে কিভাবে কখন শুরু করব, কোন বইটা আমি কতদিনের মধ্যে আমাকে শেষ করতে হবে, এই যে একটা টাইম লাইন বা একটা গাইডলাইনের কথা বলি, এই গাইডলাইন বা টাইমলাইনটা অনেকেই জানে না বা সেটা অনেকে বুঝে না।
সো আমার প্রিভিয়াস লাইক 5+ ইয়ার্স এর যে এক্সপিরিয়েন্স, আমি যে বইগুলো এগুলো নিয়ে কাজ করছি বা এগুলো নিয়ে ঘাটাঘাটি করছি, আমার নিজের স্টাডি হোক অথবা নিজের পড়াশোনা থেকে জানা বা নিজের পড়ানোর মাধ্যমে এক্সপিরিয়েন্স থেকে আমার যে জানাটা, সেখান থেকে আমি যেটা বলতে পারি যে এই সকল কমন বইগুলো যদি আমরা এখন দেখি, সেই বইগুলোকে আমরা কয়েকটা এরকম স্টেজে ভাগ করতে পারি। অ্যাট ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমরা ভার্বাল রিজনিং এ ভালো করতে গেলে অবশ্যই আমাকে ওয়ার্ড পড়তে হবে। তো ওয়ার্ড পড়ার অনেকগুলো রিসোর্স আছে, এর মধ্যে সবচেয়ে বেস্ট রিসোর্স হচ্ছে ওয়ার্ড স্মার্ট। তো ওয়ার্ড স্মার্ট বইটা হচ্ছে একটা ওয়ার্ড স্মার্ট 1-2 নামে একটা হার্ড কপি আছে, এই বইটা মিল্কেতে পাওয়া যায়, অ্যাভেলেবেল, পিডিএফ কপিও আছে, নিয়ে আপনারা পড়তে পারেন। দেন হচ্ছে ব্যারন্স 333 এবং ম্যাগোসের 1001, এগুলো স্টেপ বাই স্টেপ আপনাকে পড়তে হবে। দেন যদি আমি হচ্ছে ইজি লেভেলে যাই, তাহলে প্রিন্সটন রিভিউ, কাপলান জিআরই প্রিমিয়ার হচ্ছে একটু ইজি লেভেল, এবং এই দুইটা লেভেল হওয়ার পরে দেন আমরা স্ট্যান্ডার্ড যে ইটিএস এর ভার্বাল রিজনিং এবং ইটিএস এর যে কম্বাইন্ড কোয়ান্ট এবং ভার্বালের যে কম্বাইন্ড যে বইটা আছে, এই বইটা দিয়ে আমরা শুরু করতে পারি। যখন এটা শেষ হয়ে যাবে, দেন আমরা বিগ বুকের অনলি প্যাসেজের পার্টটা, অন্য কোনো পার্ট না, অনলি প্যাসেজের পার্টটা শেষ করব, এবং তারপর আমরা ম্যানাটন 7-8 এবং লাস্টলি ম্যানাটন 5-1। অনেকে যে জিনিসটা করে, আমি অনেককে দেখছি যে তারা বলে যে আমরা তাহলে প্র্যাকটিস শুরু করি ম্যানাটন 5 দিয়ে। না, এটা আসলে একদম রং একটা আইডিয়া। এটা কোয়ান্ট এবং ভার্বাল যেটাই হোক না কেন, ম্যানাটন 5 হচ্ছে একদম শেষের দিকে ধরতে হয়, বিকজ ম্যানাটন 5 ইটস লাইক আই ক্যান সে যে ইটস এ কোশ্চেন ব্যাংক। তো কোশ্চেন ব্যাংকটা আমরা কখন করি? যখন আমাদের নিজের প্র্যাকটিস গুলো হয়ে যায়, তখন আমরা কোশ্চেন ব্যাংকে হাত দিই। সেটা সবার লাস্টের দিকে হাত দিতে হবে। তারপর যদি আপনি যদি চান আরো বেটার প্রিপারেশনের জন্য, তাহলে ম্যাগোসের অনলাইনে ওদের ওয়েবসাইটে গিয়ে একটা পেইড একটা নির্দিষ্ট ফি এর মাধ্যমে অনলাইনে পে করে আপনি সেখানে ওদের যে কোর্সটা আছে, কোর্স বলতে যে প্র্যাকটিসগুলো, সেগুলো করতে পারেন। সো ওটা করলে অনেকটা বেটার হবে। সেটা একদম লাস্টের দিকে, এটা ম্যান্ডেটরি না। যখন আপনি ভালো স্কোরের দিকে আগাবেন বা আপনার টার্গেট যদি ভালো হবে, তাহলে সেটা আপনি ইউজ করতে পারেন। এনিওয়েজ, তো এই হচ্ছে মোটামুটি একটা সিকোয়েন্স। যদি কেউ এটা ফলো করতে চায়, তাহলে অবশ্যই এই সিকোয়েন্সটা এইভাবে ফলো করতে হবে। আস্তে আস্তে ডিফিকাল্টি লেভেলের দিকে যেতে হবে। দেন আমাদেরকে আসলে কি কি জিনিস শিখতে হবে? সো আমি অলরেডি কিছু জিনিস বলেছি, যেমন আমাদেরকে ওয়ার্ড মিনিংটা অবশ্যই শিখতে হবে। আমি মোটামুটি এই ক্লাসের মধ্যে যে আমাদের সেশনটা শুরু হবে পরবর্তীতে, সো কিভাবে আমি ওয়ার্ড মনে রাখবো, কিভাবে মুখস্থ করবো, এই জিনিসগুলো নিয়ে আমি কথা বলবো, আলোচনা করব। এবং প্রত্যেকটা ক্লাসের শেষে আমি ছোটখাটো ওয়ার্ডের কুইজ নেব মৌখিকভাবে 2-4 মিনিটের জন্য। যারা অ্যাটেন্ড করবে তারা, আমি জাস্ট জাজ করতে পারবো যে আসলে কিরকম ভাবে আপনারা পারতেছেন। আপনাদের আমি হয়তো পার উইকে কিছু ওয়ার্ড বা ওয়ার্ডের লিস্ট দিয়ে দিব বা লেটার দিয়ে দিব, লাইক LMN, এই 3টা লেটার হয়তো পড়বেন নেক্সট উইকের জন্য। আমি সেটা ধরবো আপনাদেরকে জাস্ট 5-10 মিনিটের জন্য শেষের দিকে, ক্লাসের শেষের দিকে। রিডিং হ্যাবিট কিভাবে আপনি বাড়াবেন, কোত্থেকে পড়বেন, কিভাবে পড়বেন, সেই জিনিসগুলো আমি আলোচনা করব। সেন্টেন্সিং স্ট্রাকচার নিয়ে আমি আলোচনা করব, সামান্য কিছু গ্রামার নিয়ে আলোচনা করব, বেসিক কিছু গ্রামার নিয়ে আলোচনা করব। আমরা অলরেডি এই জিনিসগুলো কম বেশি জানি, বাট জিআরইর জন্য, জিআরইতে যে ধরনের সেন্টেন্সিং স্ট্রাকচার থাকে বা যে ধরনের গ্রামার রুলগুলো ইউজ করে, সেগুলো যদি আমরা জানতে পারি বা যেগুলো বুঝতে পারি, তাহলে আমার জন্য প্যাসেজটা সলভ করা ইজি হবে, প্যাসেজটা বুঝতে ইজি হবে। অ্যান্ড কিভাবে লজিক্যাল রিজনিং ধরতে হয়, কিভাবে লজিক্যাল রিজনিং বুঝতে হয়, লাইক প্রিমাইজেস, অ্যাজাম্পশন, কনক্লুশন বা স্কোপ, অ্যান্ড দেন হচ্ছে স্ট্রেংথেন, উইকেন বা অন্যান্য যে সকল টার্মসগুলো আছে বা অন্যান্য যে সকল মেথডগুলো আছে, সেই মেথডগুলো আমি আলোচনা করব। তো কোর্সের ওভারভিউ হচ্ছে, আমি এখানে এই কোর্সে যে জিনিসগুলো মূলত করি, সেটা হচ্ছে আমার এই কোর্সের মধ্যে থিওরিটিক্যাল পার্ট থেকে 40%-এর মতো, বাকি 60% হচ্ছে প্র্যাকটিসের পার্ট। সো থিওরি পার্টটা আমি এই কারণে রাখি যে আমরা যদি চাই তাহলে সরাসরি হয়তো প্র্যাকটিসে যাওয়া যাবে। আমার প্রিভিয়াস এক্সপেরিয়েন্স যেটা বলে যে সরাসরি ভার্বালে প্র্যাকটিসে চলে গেলে অনেকে অনেক কিছু ধরতে পারে না, অনেক কিছু বুঝতে পারে না, সো তারা ডিমোটিভেটেড হয়ে যায়। সো আমার কাজ হচ্ছে যে আমি নর্মালি যেটা করি, যেমন এবং এটা হচ্ছে কোয়াইট ইফেক্টিভ আমার মতে স্টুডেন্টের জন্য, এবং এখান থেকে স্টুডেন্ট বেশ ভালো ফল পাইছে। সেটা হচ্ছে আমি স্টুডেন্টের মধ্যে আমি কি করি, একটা থট প্রসেসটাকে ইনক্রিজ করি, যে সে কিভাবে থিঙ্ক করবে। বিকজ আমরা যদি এভাবে চিন্তা করি যে ইটিএস তারা যে কোশ্চেনটা তৈরি করছে, আমাদের সামনে দিচ্ছে এক্সামের, বা তারা যে প্র্যাকটিসগুলো দিচ্ছে, সেটা কিন্তু তারা মানে তাদের নিজস্ব R&D টিম আছে, বা তাদের নিজস্ব এরকম পার্সন আছে, রিসোর্স পার্সন আছে, খুবই ট্যালেন্টেড কিছু রিসোর্স পার্সন, তাদের গ্রুপ আছে, তাদের টিম আছে, তারা কাজ করতেছে, তারা কাজ করে এই ধরনের প্যাসেজগুলো তৈরি করে, কোশ্চেন তৈরি করে, তার কোশ্চেন মেকার আছে এখানের মধ্যে। সো আমরা যদি তাদেরকে যদি একটু থিঙ্ক করতে পারি, তাদের মতো করে যদি চিন্তা করতে পারি, তাহলে কিন্তু আমাদের জন্য প্রসেসটা ইজি হয়ে যাবে।
আমরা যদি ইটিএস এর মতো করে থিঙ্ক করি তাহলে আমাদের জন্য জিনিসটা খুব ইজি হয়ে যাবে, যে বুঝাটা যে আসলে তারা কি চাচ্ছে, তারা কি ধরনের প্যাসেজ দিচ্ছে, তাদের কোশ্চেনের প্যাটার্ন গুলা কিরকম, তারা কি ধরনের ট্র্যাপ আনসার দিচ্ছে, কোথায় কোথায় তাদের ট্র্যাপ গুলা হতে পারে, তারা কি কি জিনিস মেজার করতেছে বা কিভাবে তাদের ক্লু গুলোকে প্যাসেজের মধ্যে রাখতেছে, এই জিনিসগুলো আমি থট প্রসেসটাকে ইনক্রিজ করি স্টুডেন্টের মধ্যে। অ্যান্ড কোশ্চেন পরে যে প্যাসেজের যে প্যাসেজ থেকে কোশ্চেন এবং কোশ্চেন থেকে যে সকল অপশনস গুলো থাকে সেখান থেকে প্রয়োজন এলিমিনেশনের মাধ্যমে কোন মেথডে আমি রং আনসারগুলোকে বাদ দিয়ে কারেক্ট আনসারের দিকে পৌঁছাবো সেই জিনিসটা আমি আপনাদেরকে শেখাবো। লাইক আমরা যদি র্যান্ডমলি চিন্তা করি যে 5টা অপশন থাকে, এর মধ্যে একটা কারেক্ট আনসার, সেক্ষেত্রে ওই কোশ্চেনের কারেক্ট আনসার হওয়ার প্রবাবিলিটি 1/5। বাট আমরা যদি একদম শেষ মুহূর্তে প্রত্যেকটা রং আনসারগুলোকে বাদ দিতে যাই তখন কিন্তু আস্তে আস্তে আমার কারেক্ট আনসার প্রবাবিলিটি বাড়বে। দ্যাট মিনস আমার সাকসেস রেট বাড়বে, আমার এফিসিয়েন্সি বাড়বে। সো কিভাবে বাড়াতে হবে সেই জিনিসটা আমি শেখাই। টাইম ম্যানেজমেন্ট টেকনিক শেখাই, যে আপনি একটা সেকশনের মধ্যে 30 মিনিটে কিভাবে আপনি আপনার কোশ্চেনগুলো বা আপনার প্যাসেজগুলো কিভাবে আপনি এটাকে সেট করবেন, কিভাবে আপনি কোনটার পর কোনটা আনসার করবেন বা এবং কিভাবে আনসার করবেন সেই জিনিসটা আমি শেখাবো। কিছু গ্রামারের রুলস এবং রেগুলেশনসগুলো শেখাবো এবং রিডিং প্যাসেজগুলো খুবই ইম্পর্টেন্ট। এই রিডিং প্যাসেজগুলো আমি আলাদা কিছু ক্লাস নেই, থিওরি ক্লাস থাকে প্লাস প্র্যাকটিস থাকে, সেইগুলো আমি আপনাদেরকে শেখাবো। এবং প্রত্যেকটা ক্লাসের পরে প্র্যাকটিস হওয়ার পরে আমি আপনাদেরকে কিছু কুইজ দিব, অ্যাসাইনমেন্ট দিব, সেগুলো আপনার বাসায় প্র্যাকটিস করবেন। এই হচ্ছে ক্যাপস, বাট একটু ডিফারেন্ট ওদের প্রসেসটা বা ওদের প্যাটার্নটা হচ্ছে একটু ডিফারেন্ট। সো সেক্ষেত্রে আমরা সেন্টেন্সের স্ট্রাকচার কিভাবে বের করতে হয়, কিভাবে ট্র্যাপ আনসার বের করতে হয়, বা ক্লোজআপ এলিমিনেশন কিভাবে ইউজ করতে হয়, মেথডটাকে ইউজ করতে হয়, কিভাবে সেন্টেন্সের ডিরেকশনটাকে বের করতে হয়, এবং ওয়ার্ডগুলো কিভাবে চুজ করতে হয়, গ্রামার এবং প্যাটার্ন রিকগনিশন, কোন কোন প্যাটার্নে কিভাবে কোশ্চেনগুলো তৈরি হয়, কিভাবে অপশনগুলোকে আমি খুঁজে বের করবো, এটা আমি শেখাই। অ্যান্ড ভার্বালের ক্লাসে আমি এখানে যে রিডিং প্যাসেজের পার্ট আছে, শর্ট অ্যান্ড লং প্যাসেজ, এখানে আমি পারপাসফুল রিডিং টেকনিক শেখাই, 3C মেথড, স্কেলেটন মেথড অ্যান্ড কোশ্চেন প্যাটার্ন রিকগনিশন, সেটা অলরেডি আমি দেখেছি, ট্র্যাপ আনসার অপশনটা দেখেছি, এবং এখানে স্ট্রাকচার, টোন, অ্যাটিটিউড আইডেন্টিফিকেশনটা আমি এখানের মধ্যে শেখাবো, যে কিভাবে আমি একটা প্যাসেজের মধ্যে প্যাসেজের স্ট্রাকচার, প্যাসেজের টোন, এটার ডিরেকশন, এটার অ্যাটিটিউড, কিভাবে আমি এটাকে ধরতে পারি সেই ব্যাপারটা আমি প্রত্যেকটা এক্সাম্পল দিয়ে এক্সপ্লেন করবো। অ্যান্ড অলসো ক্রিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিংটা কিভাবে করা যায় সেই জিনিসটা আমি শেখাবো। সো এই হচ্ছে মোটামুটি আমার এখানে ভার্বালের পার্ট। এডাব্লিউ এর জন্য আমি স্পেশাল 2টা ক্লাস নেই, এবং ওই স্পেশাল 2টা ক্লাস আসলেই স্পেশাল, আমি এটা বলি এই কারণে, বিকজ এডাব্লিউ এটা আমরা অনেক ক্ষেত্রে এটাকে ইগনোর করে যাই। আমরা মনে করি যে লাইক ভার্বাল অ্যান্ড কোয়ান্ট এই 2টা পারলেই তো হলো, এই 2টা তো মেইন আমার স্কোরের জন্য ক্রাইটেরিয়া, ফান্ডিং এর জন্য ক্রাইটেরিয়া বা স্কলারশিপের জন্য ক্রাইটেরিয়া। বাট এডাব্লিউ এটা একদিক থেকে ইম্পর্টেন্ট, বিকজ বাংলাদেশে বা এখানকার এশিয়ান রিজিয়নে এডাব্লিউ এর যে স্কোরটা আউট অফ 6 এর মধ্যে অন অ্যান এভারেজ 2.5 বা 3 এরকম থাকে, 3.5 বা 4 খুবই কম পায়। সো দেখা যায় কি যে স্কোরের উপর ভিত্তি করে আপনি হয়তো জিআরডিতে আপনি ভার্বাল এবং কোয়ান্ট মিলে ভালো স্কোর পেয়েছেন, বাট এডাব্লিউ স্কোরটা যদি কম হয় তখন সেক্ষেত্রে আপনি প্রফেসরের ল্যাবে কাজ করতে চাইলে প্রফেসর আপনার যদি এই এডাব্লিউ স্কোরটা কম থাকে তখন সেক্ষেত্রে আপনাকে নাও নিতে পারে, বিকজ এডাব্লিউটা মানে হচ্ছে আপনার রাইটিং টেস্ট। মানে আপনি যখন রিসার্চ করতে যাবেন তখন আপনাকে অনেক পড়তে হবে এবং আপনাকে বিভিন্ন রিপোর্ট লিখতে হবে, বিভিন্ন আর্টিকেল লিখতে হবে, বিভিন্ন জার্নাল লিখতে হবে। সো এডাব্লিউ স্কোরটা যদি কম হয় সেক্ষেত্রে একটু হলেও আপনি প্রবলেমে পড়বেন। তো এটা আমার জন্য খুব একটা ইম্পর্টেন্ট। এটার জন্য আমি 2টা স্পেশাল ক্লাস নেব, সেখানে আমি SWE বা স্ট্যান্ডার্ড রিটেন এক্সপ্রেশন মেথডটা শেখাবো, 5F রুল, 13Q রুল, CPM মডেল। এই 2টা অবশ্য রিডিং এর সাথে কানেক্টেড, রিডিং এবং রাইটিং এর সাথে কিভাবে কানেকশন তৈরি হয় সেটা আমি দেখাবো, স্কেলেটন থিওরি অ্যান্ড 3C মেথড। সেই মেথডগুলো আমি যখন বুঝাবো তখন আপনারা জিনিসটা ক্লিয়ার হতে পারবেন যে এডাব্লিউ তে আসলে আমরা কিভাবে কোন স্টাইলে বা কোন মেথডের মাধ্যমে লিখবো। ইটস নট লাইক দ্যাট আমি জাস্ট আমাকে একটা জিনিস লিখতে বললো আমি গোল রচনার মতো আমি লিখে ফেললাম, ব্যাপারটা ওরকম না। এটার প্রত্যেকটার জন্য একাডেমিক কিছু রুলস এন্ড রেগুলেশনস আছে, সেগুলো আমি আপনাদেরকে এডাব্লিউ এর ক্লাসে শেখাবো। একটা স্যাম্পল প্রবলেম আমি জাস্ট একটু দেখাচ্ছি যে আমরা আসলে কিভাবে আমাদের প্রবলেমটাকে আইডেন্টিফাই করবো এবং সেখান থেকে আনসার দিকে যাব।
আমার কথা কি শুনতে পাচ্ছেন আমি এতক্ষণ ধরে যা বললাম এভরিথিং? জি ভাই, শুনতে পাচ্ছি। গুড। সো আমরা এখানের মধ্যে দেখি যে একটা প্যাসেজ এখানে বলা হচ্ছে দ্য অ্যাভারেজ সাইজ অফ মেরিন লাইফ। সো মেরিন লাইফটা আমরা জানি যে সামুদ্রিক যে লাইফ, সেটা এট ওয়াশ আপ অন দ্য শোর, তীরের উপরে যেগুলো ভেসে আসছে, অফ দ্য জাপানিজ আইল্যান্ড রাইকু। রাইকুতে একটা জাপানিজ আইল্যান্ড রাইকু, এটা কোথায় কি এটা আমার জানা দরকার নেই, যে শুধুমাত্র নামটা আমি জানবো। ওই রাইকুতে মেরিন লাইফ গুলো যেগুলো শোরের মধ্যে বা তীরের মধ্যে ভেসে উঠছে, ইজ স্মলার, এই জায়গাটা আমার জন্য ইম্পর্টেন্ট, স্মলার দেন দ্য অ্যাভারেজ সাইজ। এই ক্লুটা আমাকে নিতে হবে। দ্যাট ওয়াশেস আপ অন দ্য ওয়েস্টার্ন কোস্ট অফ অস্ট্রেলিয়া। সো অস্ট্রেলিয়া যেগুলো ভেসে উঠছে তার থেকে রাইকুতে সেটা কম, মানে ইন টার্মস অফ অ্যাভারেজ সাইজ। এটা একটা জেনারেল স্টেটমেন্ট। সেকেন্ড লাইনে শোরস অন রাইকু আইল্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েস্টার্ন কোস্ট। তো দুই জায়গাতেই একই সাথে জায়ান্ট স্কুইড ধরা পড়ছে বা ভেসে উঠছে, তীরে চলে আসছে। যাতে এটা মাস্ট বি less than the size of giant squid washed up on the western coast of Australia. অর্থাৎ আগের যে স্টেটমেন্টটা বললো সেই স্টেটমেন্টের উপরে ভিত্তি করে তারা বলতে চাচ্ছে জায়ান্ট স্কুইড যেহেতু ভেসে উঠছে দুইটা জায়গাতেই, সো এখানে তারা এই কনক্লুশনে আসলো যে রাইকুতে যে জায়ান্ট স্কুইডটা ভেসে আসছে সেটা অবশ্যই জায়ান্ট স্কুইড যেটা ওয়েস্টার্ন কোস্ট অফ অস্ট্রেলিয়াতে ভেসে উঠছে তার থেকে ছোট হবে। সো এই হচ্ছে আমার তিনটা লাইনের ছোট্ট একটা কোশ্চেনের দিকে তাকাই। দ্য অ্যাটাক অন দ্য গ্রাউন্ডস বলতে বোঝাচ্ছে যে আর্গুমেন্ট, তো সেই অথরের এই আর্গুমেন্টটাকে অ্যাটাক অন দ্য গ্রাউন্ডস, কোন গ্রাউন্ডের সাপেক্ষে আমি এটাকে অ্যাটাক করতে পারি, বা আমি এটাকে এভাবে বলতে পারি সেই আর্গুমেন্টের লজিকটাকে আমি ভুল প্রমাণিত করব কোন গ্রাউন্ডের সাপেক্ষে, কোন লজিকের সাপেক্ষে। দ্যাট ডাজ হুইচ অফ দ্য ফলোইং, নিচের পাঁচটার মধ্যে কোন অপশনটা যদি সত্যি হয়ে থাকে বা ওই লজিকটার উপর ভিত্তি করে আমি এই আর্গুমেন্টটাকে ভুল প্রমাণিত করতে পারি। সো ইটস এ লজিক্যাল কোশ্চেন। তা আমাকে এখন চিন্তা করতে হবে যে এখানে কোন কোন ক্ষেত্রে বা কি কি আইটেমস বা কি কি কিওয়ার্ড গুলো আমার দেওয়া আছে এবং আমি কোন কোন লজিকের ভিত্তিতে এই আর্গুমেন্টটাকে ভুল প্রমাণিত করতে পারি। আমি এখানের মধ্যে দেখবো যে যেহেতু একটা স্টেটমেন্টে বলছে ইন জেনারেল মেরিন লাইফে কম্পারিজনের মধ্যে তারা সরাসরি একটা কনক্লুশনে আসছে, যেহেতু এর আগে একটা স্টেটমেন্টে বলা আছে রাইকুতে সব ছোট ছোট সাইজ অবশ্যই এরকম হবে। এই ধরনের লজিক এটাকে আমরা বলি যে কোন একটা গ্রুপ বা কোন একটা জেনারেল স্টেটমেন্টের উপর ভিত্তি করে কোন একটা পার্টিকুলার আইটেম বা পারসনকে জাস্টিফাই করা বা জাজমেন্ট। এখন লজিক্যালি ফ্লসটা হচ্ছে এরকম যে আমি এখানের মধ্যে অ্যাভারেজ মেরিন লাইফের কথা বলি, আমি সেই এক্সাম্পলটাকে সত্যি মেনে নিতে পারি না শুধুমাত্র একটা লাইনের উপর ভিত্তি করে বা একটা প্রেমাইজের উপর ভিত্তি করে। প্রেমাইজেস বা অ্যাসাম্পশন বলেন যে নাম্বার এ it fails to distinguish more diminutive variants, অন্যান্য যে সকল ভেরিয়েন্স গুলো আছে, অন্যান্য প্রজাতি আছে তাদের সাথে জায়ান্ট স্কুইডের পার্থক্য করতে তারা করে নাই। ইট ফেলস টু ডিস্টিংগুইশ, তারা করে নাই, করতে ভুল করছে বা তারা এটা মিস করে গেছেন। তো জায়ান্ট স্কুইডের সাথে অন্যান্য ডিমিনুটিভ ভেরিয়েন্টের কিন্তু এখানে পার্থক্য, ডিমিনুটিভ ভেরিয়েন্টস আছে, বিভিন্ন ধরনের ভেরিয়েন্টস আছে, বাট যখন আমি জায়ান্ট স্কুইডের কথা বললাম সেই জায়ান্ট স্কুইডটাকে, জায়ান্ট স্কুইডের এক্সাম্পলটাকে তারা কনক্লুশনের মধ্যে টেনে আনছে। সো এইখানের মধ্যে যদি আমি বলি যে জায়ান্ট স্কুইডের ডি ভেরিয়েন্টের পার্ট, দ্যাট মিন্স এইটা হওয়ার পসিবিলিটি নাই। কারণ যদি আমি এখানের মধ্যে ইনকেস
এমন ভাবে চিন্তা করি যে জায়ান্ট স্কোয়ার এবং ডিমিনুটিভ ভেরিয়েন্টস এর ডিস্টিংগুইশ এই প্যাসেজের মধ্যে করা উচিত ছিল। যদি উচিত হয়ে থাকতো, যদি হতো, তাহলে কিন্তু আমি এই জায়ান্ট স্কোয়ারের এক্সাম্পল থেকে আসতে পারি না। অর্থাৎ এই লজিকটা আমি এখানের মধ্যে ইউজ করতে পারবো না। সেকেন্ড যেটা বলছি, ইট অ্যাজিউমস এ জেনারেল প্যাটার্ন ইজ লাইকলি টু হোল্ড ট্রু ইন স্পেসিফিক কেস। এটা অ্যাজাম্পশন করা হয়েছে এরকম একটা স্পেসিফিক কেসে, বাট এখানে দেখতে পাচ্ছি যে একটা স্পেসিফিক কেসটাকে সত্যি ধরা হয়েছে সকল ক্ষেত্রে। রিভার্স ডিরেকশন, এটার যে অপশনটা, এই রং অপশনের বা ট্র্যাপ আনসার অপশনের নাম হচ্ছে রিভার্স ডিরেকশন। তো রিভার্স ডিরেকশন দিয়ে আমরা বলতে পারি যে আসলে জেনারেল প্যাটার্নটা সত্যি ধরা হয় নাই স্পেসিফিক কেসে, এই জেনারেল প্যাটার্নে, জেনারেল স্টেটমেন্টের মধ্যে। সো এটা অপোজিটের ডিরেকশনে যাচ্ছে, এটাও বাদ। ইট ডিসকাউন্ট দ্য পসিবিলিটি, তো ইট ফেলস টু ডিস্টিংগুইশ এর মতই হচ্ছে ইট ডিসকাউন্ট দ্য পসিবিলিটিকে ডিসকাউন্ট করে ফেলতেছে বা পসিবিলিটিকে বাদ দিয়ে দিচ্ছে। দ্যাট দ্য লার্জেস্ট জায়ান্ট ট্রাইকুতে জায়ান্ট হয়েছিল, ওইটার সাথে আমি এই এক্সাম্পলটাকে মিলাতে পারতেছি। টু শর্ট একটা আনসার অপশন, যেটা হচ্ছে টাইপ, মানে টাইপটার নাম হচ্ছে টু শর্ট। মানে হচ্ছে এই বলা হচ্ছে এই কারণে যে যখন এখানে আমাদের জায়ান্ট একটা স্কুয়ারের কথা বললো, সেটা শুধুমাত্র একটা স্পেসিফিক জায়ান্ট স্কুয়ারের পার্থক্য বা ওইটার রেফারেন্সের কথা নিয়ে আমি এখানের মধ্যে এই অপশনটাকে বা এই কনক্লুশনটা বা এই আর্গুমেন্টটাকে ভুল প্রমাণ না। সো এটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে টু শর্ট। নাম্বার ডি asserts that one instance hold true for all cases। হ্যাঁ, এইটা একটা চান্স হতে পারে, কারণ এইখানে যে স্টেটমেন্ট দেওয়া আছে সেই স্টেটমেন্ট মধ্যে তারা ভুলবশত একটা স্পেসিফিক যে এক্সাম্পল জায়ান্ট স্কুইড, একটা ওয়ান ইনস্টেন্স, এটাকে সত্যি ধরে নিছে সকল ক্ষেত্রে, ফর অল দ্য কেসেস। এই কাজটাই কিন্তু এই প্যাসেজের মধ্যে করছে, এবং আমি এখানেই একটা আমি অ্যাটাক করতে পারি যে আর্গুমেন্টটাকে, যে অর্থ এখানে এই ভুলটা করছে, সে মিস্টেকেনলি এই জিনিসটা ভুল বলছে, যেই জায়গাতে আমি এখানে অ্যাটাক করতে পারি তার এই লজিকটা এখানে ভুল, সে এখানে ভুল কথা বলছে। সো দ্যাটস মাই কারেক্ট আনসার। নাম্বার ইটাও এখানে মধ্যে যায় না। তো এইভাবে আসলে আমরা একটা প্যাসেজকে ভেঙে এটাকে লজিক্যালি ডিডিউস করে প্রত্যেকটা কোশ্চেনের করে ফাইনাল আনসারের দিকে পৌঁছাই। এটা একটা সিম্পল একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দিলাম, যে আমি ক্লাসগুলোতে কিভাবে প্রত্যেকটাকে ধরে ধরে আপনাদেরকে আমি এক্সাম্পল দিয়ে বুঝাবো, এবং বিভিন্ন টার্মস ইউজ করে, বিভিন্ন মেথড ইউজ করে। যেহেতু এখানের মধ্যে মেথডটা আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখাচ্ছি, আরো মেথডগুলো আছে বা অন্যান্য যে সকল টাইপগুলো, সেই টাইপগুলো যখন আমি এক্সপ্লেন করবো তখন আপনার ব্যাপারটা আরো ক্লিয়ার হবে, এবং প্যাসেজটা পড়া ধরতে পারবেন যে কোন ধরনের টাইপের প্রবলেম এখানের মধ্যে দেওয়া হয়েছে, এবং ওই টাইপের প্রবলেমটার জন্য যে স্পেসিফিক রুলস এন্ড রেগুলেশনস আছে সেটা যখন আপনার মাথায় থাকবে, তখন আপনার জন্য ওই প্রবলেমটা, স্পেসিফিক প্রবলেমটা সলভ করাটা ইজি হবে। সো এই হচ্ছে একটা জেনারেল এক্সাম্পল। অ্যান্ড আমি এই মুহূর্তে আমার ভার্বালের পার্টটা শেষ করতে যাচ্ছি। সো আমি এখন মূলত এনায়েত ভাইয়ের কাছে আমি চলে যাব, উনি আর কি বাকি যে পোর্শনটা আছেন সেটা একটু এক্সাম্পল আপনাদেরকে দিবেন বা সেই অংশটুকু কথা বলবেন। আমার মনে হয় যে আমি যা যা বললাম তাতে আপনাদের কোনো প্রবলেম হওয়ার কথা না বা বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা না। তাও যদি কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারেন। জাবিরুল, বনি, রায়হান, মাহমুদুল আলম। ঠিক আছে ভাই, আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে মানে ধরেন আমাদের যে ভার্বালে 20টা কোশ্চেন থাকে প্রতিটা সেকশন, এখন এই প্রত্যেকটা কোশ্চেনের মার্ক কি ইকুয়াল, নাকি এটার মধ্যে প্রায়োরিটি করা আছে যে হার্ড কোশ্চেনটার মার্ক বেশি, বা রেশিও করে ফাইনাল মার্কসটা পাওয়া? এখানে সেকশন ওয়াইজ অ্যাডাপটিভ হয়, সেকশন ওয়াইজ কোশ্চেনগুলো অ্যাডাপটিভ ওয়েতে আগায়। দ্যাট মিনস একটা সেকশন যদি স্ট্যান্ডার্ড থাকে, আপনি যদি সেটাকে সেখানে যদি আপনি খুব কম স্কোর পান বা যদি খুব খারাপ করেন, তাহলে পরবর্তী সেকশনটা ইজি হবে। বাট সেকশনের ভিতরে যে কোশ্চেনগুলো থাকবে সেগুলোতে ইজি, মিডিয়াম, হার্ড সবকিছু মিলিয়ে থাকবে এবং প্রত্যেকটা কোশ্চেনের মার্কস ইকুয়াল। তবে এখানের মধ্যে হালকা একটু মানে অল্প রেয়ার, খুব রেয়ার কেস, সেখানে কি বলে এটাকে, যে ওয়েটেড ভ্যালুর একটা ব্যাপার আছে।
সেটা হচ্ছে সেটা হচ্ছে কোশ্চেনের উপর ভিত্তি করে না, টোটাল নাম্বার অফ কোশ্চেন আপনি যতগুলো আনসার করছেন সেই আনসার কারেক্ট হওয়া বা রং হওয়ার উপর ভিত্তি করে একটা আম, আহ, কি বলে এটা হচ্ছে একটা কিউমুলেটিভ ওয়েটেড ভ্যালু এখানের মধ্যে অ্যাড হয়। লাইক এটা হচ্ছে এক্সাম্পলটা আমি বলতে পারি, যদি আপনি 3টা আনসার যদি হার্ড কোশ্চেনের আনসার যদি সলভ করতে পারেন একটা সেকশনের মধ্যে, তখন সেক্ষেত্রে আপনার 1 মার্ক ইনক্রিজ করা হয়। বা যদি আপনি একটা সেকশনের 20টা কোশ্চেনের মধ্যে ইজি 3টা কোশ্চেন বা 4টা কোশ্চেন যদি আপনি মিস করে যান, ভুল করে ফেলেন, তাহলে সেক্ষেত্রে 1 মার্ক কমে যায়। মানে এটা সেকশন ওয়াইজ অ্যাডাপটিভ হয়। আচ্ছা, এখানে ইজি ডিফিকাল্টিজ লেভেল এটা তো তাদের ইটিএস এর সেট করা, তাই তো? কোনটা ইজি কোনটা ডিফিকাল্ট হ্যাঁ, এমন তো হতে আমাদেরকে পারে বলা ধরো হবে না, তুমি একটা এটা আমরা ডিফিকাল্ট কোশ্চেন, বুঝতে পেরেছি। ওটা এখানের মধ্যে দেওয়া থাকবে না, বলা থাকবে না যে কোনটা ইজি কোনটা ডিফিকাল্ট। জিমেটে যেটা হয়, জিমেটের এক্সামের মধ্যে যে একটা একটা করে ইজি কোশ্চেন আসে এবং তার থেকে পরবর্তী কোশ্চেনটা একটু টাফ হয়, তারপরটা আর টাফ হয়। যদি আপনি কারেক্ট করতে করতে যান তাহলে দেখবেন যে আরো টাফ কোশ্চেন পাচ্ছেন। যখন আপনি দেখবেন ইজি কোশ্চেন পাওয়া শুরু করছেন, দ্যাট মিনস আপনি বুঝতে পারবেন যে আপনার আগের কোশ্চেনের আনসারটা ভুল ছিল, তখন একটু ইজি কোশ্চেন চলে আসে। তো ওটা হচ্ছে কোশ্চেন বাই কোশ্চেন অ্যাডাপটিভ হয়। আর জিআরইতে হয় সেকশন ওয়াইজ অ্যাডাপটিভ। একটা সেকশন খারাপ করলে তারপর সেকশনটা ইজি হয়, বা একটা সেকশন ভালো করলে তারপর সেকশনটা একটু টাফ হয়। এইভাবে কাজ করে এটা। আচ্ছা, ঠিক আছে। সো তাহলে আমি এখানের মধ্যে শেষ করে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আমি এখন এনায়েত ভাইয়ের কাছে চলে যাচ্ছি, উনি বাকি অংশটুকু আপনাদেরকে এক্সপ্লেইন করবেন। এনায়েত ভাই। থ্যাংক ইউ সাকিব ভাই, আমাদের খুব সুন্দর করে ভার্বাল যে অংশটা সেই পার্টটা বুঝিয়ে দেওয়ার জন্য। আমি আমার স্ক্রিনটা শেয়ার দিয়েছি, আমি একটু কোয়ান্ট নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আমার স্ক্রিনটা দেখা গেল একটু কেমন হবে। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? ভাইয়া আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে ভাই, দেখা যাচ্ছে। Okay, ঠিক আছে। তো আমরা একটু কোয়ান্ট সেকশন নিয়ে একটু কথা বলি, কোয়ান্টে কি কি ব্যাপার স্যাপার থাকবে সেগুলো একটু দেখি। কোয়ান্টে সিমিলারলি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 20টা কোশ্চেন থাকবে এই সেকশন, প্রত্যেকটা কোশ্চেনের মার্ক হচ্ছে 1 করে। এন্ড যে কথাটা একটু আগে আমরা শুনলাম যে আসলে সেকশন অ্যাডাপটিভ থাকে এবং সেখানে ডিফিকাল্টি লেভেলের উপর ডিপেন্ড করে আমরা আসলে অনেক সময় 1-2 মার্কস ভাই স্ক্রিন তো দেখতে পাচ্ছি না ভাইয়া। দেখতে পাচ্ছেন না? মাত্রই বললাম স্ক্রিন দেখতে পাচ্ছেন। কেউ দেখতে পাচ্ছেন না? স্ক্রিন দেখা যাচ্ছে না ভাই। আমি স্ক্রিনটা এখন কেটে দিয়েছি, আবার দিচ্ছি। সাকিব ভাই কি স্ক্রিন থেকে বের হয়েছেন? সাকিব ভাই একটু আপনার প্রেজেন্টেশনটা একটু জি, আমি স্ক্রিনটা আমি বের করে করেছি, আমি অফ করেছি, মানে করে ফেলছি, স্ক্রিনটা ক্লোজ করে ফেলছি মানে আমার সাইড থেকে। হুম। আমি একটু রিজয়েন করি, স্ক্রিনটা দিতে পারছি না। স্ক্রিনটা দিচ্ছি। আই হোপ এবার দেখতে পাচ্ছেন স্ক্রিন। জি ভাই, এখন দেখা যাচ্ছে। ঠিক। তো কোয়ান্ট সেকশন নিয়ে কথা বলতে যাচ্ছি। কোয়ান্ট সেকশনে এখন আমরা স্ক্রিনটা আসছে। জি তো কোয়ান্টে আমরা হচ্ছে আপনার কথা শোনা যাচ্ছে না ভাইয়া, মানে মিউট করা মেবি। মিউট করে রেখেছি। এনায়েত ভাইয়ের স্ক্রিন দেখা যাচ্ছে কিন্তু আপনার কোনো ভয়েস পাচ্ছি না। হ্যাঁ, মিউট করেছে। ঠিক আছে, এবার ঠিক আছে তো? শুনতে পাচ্ছেন এবার? জি ভাই, ঠিক আছে। তো কোয়ান্ট সেকশনে আমরা 20 কোশ্চেন্স পাচ্ছি। এন্ড এই সেকশনের প্রত্যেকটা কোশ্চেনের মার্ক হচ্ছে 1 এবং অ্যাডাপটিভ যেহেতু থাকে, একটু আগে এগুলো নিয়ে কথা হচ্ছে, তো আমি আর কথা বলতে চাচ্ছি না। তো আপনি হচ্ছে ডিফিকাল্টি লেভেলের উপর ডিপেন্ড করে আপনার 1-2 মার্কস এরকম আপনি একটু অথবা বেশি পেয়ে যেতে পারেন। তো এটা আসলে পুরোটাই গ্যামলিং, এটা আসলে ইটিএস জানে, ওদের অ্যালগরিদম আছে সেই অনুযায়ী। সো ওগুলো নিয়ে আসলে আমাদের এতটা চিন্তা না করলেও বোধহয়, এতটা চিন্তা না করাটাই উচিত। বিকজ কোনটা ডিফিকাল্ট হলো, কোনটা ইজি হলো, কোনটা ভালো পারলাম, কোনটা পারলাম না, আপনি আপনার বেস্টটা আসলে ওখানে দিয়ে আসবেন। আপনার বেস্টটা যদি আপনি ওখানে দিয়ে দেন, তাহলে আমার মনে হয় যে আর কোনো সমস্যা থাকার কথা না। ওকে,
দেন হচ্ছে প্রতি সেকশনের জন্য আপনি 35 মার্কস করে পাবেন, মিনিটস করে পাবেন, সরি, 35 মিনিটস করে আপনার প্রত্যেকটা সেকশনের টাইম থাকবে। আর সিমিলারলি 2 আর 3 সেকশন পাবেন। যদি 3টা সেকশন হয় কোয়ান্টি, তাহলে একটা হবে হচ্ছে আপনার এক্সপেরিমেন্ট। তো এখানে আপনার অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি দেখা হবে, আপনার ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটি দেখা হবে, এবং আপনার সুইফট ক্যালকুলেশন, which is very very important। আপনি যদি ক্যালকুলেশন একটু দুর্বল হন, ক্যালকুলেশন করতে গিয়ে যদি আপনার, যেহেতু অনেক বছর আমরা ক্যালকুলেশনের সাথে ওইভাবে ইউজ না, এখানে যে ক্যালকুলেশন গুলো থাকে সেগুলো আমরা আসলে ছোটবেলা থেকে ক্যালকুলেটর আমাদের হাতে পাওয়ার পর থেকে এগুলো করার ক্ষেত্রে আমরা অভ্যস্ত না। তো যে এরিতে আপনার যদিও ওরা আপনাকে একটা বেসিক, ভেরি বেসিক ক্যালকুলেটর দিয়ে দেওয়া হবে, যোগ্য গুণভাগ এগুলো করতে পারবেন, খুব বেসিক আপনার স্ক্রিনের কর্নার থাকবে, দিয়ে দেওয়া থাকবে। তবে হাম্বল রিকোয়েস্ট হচ্ছে আপনি যতখানি পারেন ক্যালকুলেটর ছাড়া ইউজ করবেন, কারণ মাউস দিয়ে আপনাকে ওখানে ক্লিক করতে হবে, তো তাতে করে আসলে টাইমটা একটু নষ্ট, ওয়েস্ট হয়। তো আপনার বেটার হচ্ছে আপনি যদি মেন্টাল ক্যালকুলেশন করতে পারেন, আপনার সুইফট ক্যালকুলেশন যদি করতে পারেন, তাহলে সিম্পলি আপনার দেখা যাচ্ছে টাইমটা অনেকখানি বেঁচে যাবে। এখানকার পুরো গেমটাই আসলে হচ্ছে আপনার টাইম ম্যানেজমেন্ট নিয়ে। তো যেটিতে আপনি যে কোশ্চেন গুলো দেওয়া থাকবে যেটা খুব টাফ হয়, যে আপনি পারবেন না কখনো, এরকমটা কিন্তু না। আপনি যদি ঠান্ডা মাথায় খুব মানে ধীরে সুস্থে রিল্যাক্স হয়ে যদি আপনি কোশ্চেন গুলো সলভ করেন, তাহলে দেখা যায় যে আপনি 80 থেকে 90% কোশ্চেন কিন্তু খুব ইজিলি পেয়ে যাবেন। কিছু কোশ্চেন 10% কোশ্চেন থাকবে আপনার জন্য একটু ডিফিকাল্ট হবে, এবং আপনি কিন্তু কারেক্ট করে আসতে পারবেন। বাট যখন আপনাকে টাইম কনস্ট্যান্ট করে দেওয়া হবে, তখনই আপনার পারফরমেন্সটা কিন্তু অ্যাগ্রাভেট হতে থাকে, তখন অবস্থাটা ভালো থাকে না, টাইম প্রেশারটা আমরা আসলে নিতে পারি। তো এই জন্য সুইফট ক্যালকুলেশনটা ইজিয়ার। অ্যান্ড মাই পাস্ট এক্সপিরিয়েন্স হচ্ছে যে আমরা দেখেছি যে যাদের সুইফট ক্যালকুলেশনটা ফার্স্ট কম্পারেটিভলি টু আদার্স, তাদের স্কোরটা একটু ভালো হয়। কেন? কারণ হচ্ছে আহ, আপনার 20 কোশ্চেন, প্রত্যেক সেকশনে যদি 20টা করে কোশ্চেন, আপনার অনেকগুলো ক্যালকুলেশন করতে হবে। তো ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে মোরাললেস আপনি মোটামুটি 3 থেকে 4 মিনিট একটা এক্সট্রা টাইম আপনি পেয়ে যাবেন, যদি আপনার ক্যালকুলেশন ফাস্ট হয়। ঠিক আছে? এটা 2 থেকে 3-4 মিনিট কখনো পর্যন্ত এক্সটেন্ড হতে পারে। তো 2 থেকে 4 মিনিটের মধ্যে কিন্তু আপনি ইজিলি সহজ লেভেলের বেশ কয়েকটা, একটা, দুটা, তিনটা কোশ্চেন কিন্তু আপনি আনসার করে ফেলতে পারেন। তো সেক্ষেত্রে আপনার স্কোরটা কিন্তু কম্পারেটিভ নলেজ থেকে একটু বেড়ে যাবে। সো সুইফট ক্যালকুলেশনটা আসলে খুব ইজিয়ার। অনেকে এটাকে একটু ডিসক্রাইব করেন যে যেহেতু ক্যালকুলেটর থাকবে তো প্যারা নেওয়ার কিছু নাই। অ্যাকচুয়ালি ক্যালকুলেটর থাকবে, বাট ওইটা কতটুকু ইউজেবল তার সেটা আপনাকে একটু মাথায় রাখতে হবে। দেন কোয়ান্টিটেটিভ রিজনিং এর মধ্যে আপনার কোশ্চেন ডিস্ট্রিবিউশনটা কেমন থাকে? অ্যারিথমেটিকে আপনি পাবেন হচ্ছে 3-4 কোশ্চেন্স, অ্যালজেব্রাতে 2-3 কোশ্চেন্স থাকবে, জিওমেট্রি থেকে আপনি 3-4 কোশ্চেন্স পাবেন। দেন হচ্ছে ওয়ার্ড প্রবলেমস 16 আর 30, আর হচ্ছে 16। দেন হচ্ছে ওয়ার্ড প্রবলেম থেকে আপনি 2-3টা কোশ্চেন পেয়ে থাকবেন। এন্ড হচ্ছে এফডিপি, সেখান থেকে আপনি 3 থেকে 2টার মতো কোশ্চেন পাবেন। ডাটা ইন্টারপ্রিটেশন থাকছে, সেখান থেকে 3-4টা কোশ্চেন থাকবে। প্রবাবিলিটি, পারমুটেশন, কম্বিনেশন, সেখান থেকে 2-3টা কোশ্চেন পাবেন, এবং স্ট্যাটিস্টিক্স থেকে 1-2টা কোশ্চেন থাকবে। দিস আর দ্য মানে হোল থিংস। এগুলো এই টাইপের প্যাটার্নে করে আসে। সবসময় যে একদমই স্ট্রাকচারাল এইভাবে থাকে বিষয়টা তা না। 3-4টা যেহেতু আছে, কখনো একটু কম বেশি হতেই পারে। বাট মোরাললেস আমরা এই ধরনের স্ট্রাকচার, আসলে ইটিএস এটা জানে যে কখন কি দিবে, আমরা আসলে এইভাবে আপনাকে 100% অ্যাসিউরিটি দিয়ে বলতে পারি না। বাট ওদের যে পাস যে কি বলে, পাস যে ধরনগুলো আমরা দেখেছি যে হ্যাঁ এইগুলোই দিয়ে থাকে, সেই হিসেবে আমরা আসলে এই জিনিসগুলো দেওয়া। এখানে আসলে 100% অ্যাকুরেট হওয়ার কোনো ইস্যু নাই। ইটিএস চাইলে অ্যারিথমেটিক থেকে 7টা বা 5টা কোশ্চেন দিয়ে দিতে পারে, এটা যদি সে চায়, আপনার কিছু করার নেই। ঠিক আছে? বাট মোরাললেস আমরা ওদের প্র্যাকটিস থেকে এগুলো জানতে পারবো যে এইভাবে দিয়ে দেওয়া হয়। দেন হচ্ছে কোয়ান্ট টপিকস গুলো কি কি থাকে, কোয়ান্ট আপনার কি কি টপিকস আসলে পড়ালেখা করতে হবে। তো কোয়ান্টের মধ্যে আমাদের মোটামুটি আপনাদের এই এসএসসি লেভেলে, মানে ম্যাট্রিক লেভেলে যে ম্যাথগুলো আমরা পড়েছি, সেই ম্যাক্সিমাম 90 থেকে 95% কোশ্চেন আসলে সেখানে সেই লেভেলেরই হয়, সেই জায়গার টপিক অনুযায়ী হয়। শুধুমাত্র হ্যাঁ মানে ইন্টারমিডিয়েট থেকে আমরা হচ্ছে একটা দুটো টপিক শুধুমাত্র পাবো, যেগুলো আমাদেরকে আনসার করা হবে। তো আমরা একটু দেখি, অ্যারিথমেটিক আপনি নাম্বার সিস্টেম, কোয়াড্রিক ইকুয়েশন, সিকোয়েন্স, সিরিজ, এগুলো নিয়ে কোশ্চেন পাবো। সিকোয়েন্স তো আমরা জানি, সিরিজ জানি, কোয়াড্রিক ইকুয়েশন নিয়ে টুকিটাকি কিছু কোশ্চেন থাকে। আর নাম্বার সিস্টেম, উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার সিস্টেম আসলে যেরকম পছন্দ হয় সেখান থেকে অনেকগুলো কোশ্চেন থাকে। অ্যালজেব্রাতে আপনি ফাংশন, এক্সপোনেন্ট, ইকুয়েশন নিয়ে কোশ্চেন পাবেন। জিওমেট্রিতে ট্রায়াঙ্গেল, পলিগন, সার্কেল, শেড, রিজিয়ন, কোঅর্ডিনেট জিওমেট্রি। এই কোঅর্ডিনেট জিওমেট্রি পার্টটা, এই পার্টটায় আমরা হচ্ছে এইচএসসি তে আমরা পড়ালেখা করেছি। বাকি যে পার্টগুলো আছে, এই পার্টগুলো কিন্তু আমরা ছোটকালে অলরেডি ম্যাট্রিক পর্যন্ত পড়ালেখা করে ফেলেছি। তো এটা আসলে খুব বেশি মানে ডিফিকাল্ট যে বিষয়টা তা না, বাট কোশ্চেন গুলো খুব ট্রিকি হয়। সেই ট্রিকি কোশ্চেন আনসার করতে যাওয়ার জন্য আমাদেরকে অনেক ধরনের থিওরি জানতে হয়, যে থিওরি গুলো আসলে আমাদের এর আগে কোনো প্রয়োজন হয় নাই, আমাদের একাডেমিক পরীক্ষাগুলোতে প্রয়োজন হয় নাই। সেই থিওরি গুলো আপনাকে জানতে হবে, কিছু শর্টকাট জানতে হবে, এক্সাম অ্যাপ্রোচ জানতে হবে। আপনি অনেক থিওরি জানেন, আপনি অনেক শর্টকাটও জানেন, বাট আপনি যদি এক্সাম অ্যাপ্রোচ না জানেন, যে হাউ টু ডিল উইথ রিয়েল এক্সামের দিন আপনি কোন কোশ্চেনকে কিভাবে হ্যান্ডেল করবেন, যদি এটা না জানেন, তাহলে আপনার স্কোর ডেফিনেটলি খারাপ হতে
বাট আপনি যদি খুব লম্বা একটা সময় নিয়ে প্রিপারেশন নেন সেক্ষেত্রে হয়তো আপনার পারফরমেন্সটা একটু ইনক্রিজ করতে পারে, বাট এই জিনিসগুলো জেনে রাখতেই হবে আপনাকে, আদারওয়াইজ আপনি জিআরই পরীক্ষা দেওয়ার জন্য ফুললি প্রিপেয়ার্ড না। দেন ওয়ার্ড প্রবলেমের মধ্যে আমরা ওয়ার্ড প্রবলেম পাবো, স্পিড প্রবলেম পাবো, রেশনাল ম্যাথস থাকবে, মিক্সচার কোশ্চেন থাকবে, এফডিপি ফ্র্যাকশন ডেসিমাল পার্সেন্টেজ খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারছি যে যাদের এফডিপি তে খুব ভালো একটা ফাউন্ডেশন থাকে, নলেজ বেসিক গুলো খুব ভালো জানা আছে, এফডিপি কোশ্চেন গুলো নিয়ে খুব ভালো এক্সপিরিয়েন্স আছে, তাদের বাকি যে পার্ট গুলো আছে অ্যারিথমেটিক অ্যালজেব্রা এইসব পার্টে তাদের কোশ্চেন ইজি আমার সলভ করাটা, কোনো কোশ্চেন আনসার করাটা ইজিয়ার হয় কম্পারেটিভলি দেন আদার্স। এর কারণ হচ্ছে আপনি মোটামুটি সব কোশ্চেন মধ্যে অ্যারিথমেটিকের মধ্যে অথবা আপনি অ্যালজেব্রার মধ্যে যেখানে যান সেখানে দেখবেন যে মোরলেস আপনার ফ্র্যাকশন ডেসিমাল পার্সেন্টেজ এই জিনিসগুলো নিয়ে আসলে প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে একটু প্যাচ গোছ দেওয়া থাকে। তো আপনি যদি এখানে এগুলো জানেন, এদের মানে প্রত্যেকটা ডিরেকশনের চেঞ্জ গুলো যদি আপনি ভালো জানেন, ফাউন্ডেশন গুলো বেসিক গুলো যদি ভালো জানা থাকে, স্পেশালি হচ্ছে আপনার রেশিও হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। রেশিও কনসেপ্ট যার যত বেশি ভালো, ডিরেক্টলি বলা যায় যে তার প্রিপারেশন কিংবা তার স্কোরটা আসলে ততটুকু ভালো হওয়ার মতো। আপনি অনেক পরীক্ষা অনেক কোশ্চেনই আছে যেগুলো রেশিওর কনসেপ্টে খুব ইজিলি করে ফেলতে পারবেন, যেটা আমরা কনভেনশনাল মেথডে করি না, বাট যারা রেশিওতে খুব ভালো তারা এইভাবে করেন। আই স দিস এবং তাদের পারফরমেন্স খুব ভালো হয়। এনিওয়েজ, তো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন থেকে কোশ্চেন থাকবে, পারমুটেশন কম্বিনেশন, স্ট্যাটিক্স এন্ড সেট থিওরি। তো এগুলো নিয়ে আমরা আসলে ডিটেইল আলোচনা করব যখন আমাদের ক্লাস হবে। তো আমি জাস্ট ছোটখাটো একটু ওভারভিউ দিয়ে যাচ্ছি যে কি কি জিনিস উপর আপনাকে একটু দক্ষতা রাখতে হবে। দেন কমন বুকস নিয়ে অলরেডি সাকিব ভাই কথাবার্তা বলেছেন, দ্য সেম বুক, মোটামুটি এই বুকগুলোই আমরা ফলো করব। অ্যান্ড আদার্স আরো কিছু বই পুস্তক আছে, আসলে জিআর এর জন্য তো রিসোর্সের অভাব না, আপনি ইন্টারনেটে ঘাটলে সারা জীবন বইয়ের লিস্ট পেতেই থাকবেন, তো সব বই তো আসলে পড়া সম্ভব না। তো বইয়ের লিস্টটা আসলে খুবই ইম্পর্টেন্ট, আপনি কোন রিসোর্সটাকে ফলো করবেন, কখন কোন রিসোর্সটাকে ফলো করবেন, এটা খুবই ইম্পর্টেন্ট। আপনার যে বর্তমান কন্ডিশন সেই কন্ডিশনের উপর ডিপেন্ড করে আপনাকে স্ট্র্যাটেজি সেট করতে হবে, আদারওয়াইজ আপনার এই প্রিপারেশনটা 1 মাস থেকে এটা হয়তো 3-4 মাস 6 মাস পর্যন্ত লেন্দি হয়ে যেতে পারে। অনেকের দেখেছি 1 বছর ধরে প্রিপারেশন হচ্ছে বাট তার কাঙ্ক্ষিত স্কোর পাচ্ছে না, অনলি বিকজ অফ তাদের স্ট্র্যাটেজিটা ভালো ছিল না, দে ডোন্ট হ্যাভ এ প্রপার প্ল্যানিং ফর দ্যাট। তার আগে হচ্ছে তার হিস্ট্রি জানতে হবে যে আমার কি কি সমস্যা আছে। তো আমার সমস্যার উপর ডিপেন্ড করে আমার এক ধরনের স্ট্র্যাটেজি নিতে হবে, আপনার সমস্যার জন্য আপনার আলাদা ধরনের স্ট্র্যাটেজি নিতে হবে। আমি যে বই পুস্তক পড়ে 320 পেয়ে গেছি, আপনি সেই একই বই পড়ে 300 নিচেও স্কোর করে পেয়ে যেতে পারেন, এটা হতেই পারে। ইট ডিপেন্ডস। তো আমার মানে আমার যে হিস্ট্রি কিংবা আমার যে কন্ডিশন তার উপর ডিপেন্ড করে আমার বই পুস্তক এবং আমার রিসার্চ এবং স্ট্র্যাটেজি সেট করতে হবে। তো আরেকটা বিষয় হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট একটা কথা, যে প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা টপিক কিন্তু আসলে খুব একটা ভালো হয় না। লাইক আমি বলছি না কোনো বইয়ের টপিক খারাপ, নব বা বাইবেল বলেন, পুরো ক্রিশ্চান বলেন, কারো বই খারাপ না, বাট মানে স্ট্যান্ডার্ড না। লাইক আপনি এক একটা বইয়ের দেখবেন যে একটা দুটো টপিক খুব স্ট্যান্ডার্ড মানে হয়। তো এই জন্য আমরা এগুলো ক্লাসের মধ্যে আমি আপনাদেরকে বলে দেবো যে আপনি যখন এই টপিকটা পড়বেন এই টপিকের জন্য এই দুটো বই থেকে আপনি এই এই টপিকের উপর কোশ্চেন গুলো সলভ করেন, যেখানে এটা খুব স্ট্যান্ডার্ড মানে দেওয়া আছে। আপনি চাইলে অন্য বইগুলো করতে পারেন, বাট তাতে করে যেটা হয় যে আপনার ওটা আসলে করে খুব একটা লাভ হবে না, আপনার টাইম ওয়েস্ট হবে। আপনি যদি প্রিপারেশন নিতে চান কিংবা আপনি যদি প্র্যাকটিস জন্য চান সেক্ষেত্রে বিষয়টা ঠিক আছে, কিন্তু আপনি যদি শর্টেস্ট টাইমে, ডেফিনেটলি আমরা এটার পিছনে এত টাইম দিই না, তো টপিক ওয়াইজ আপনার বই বই সিলেকশন করতে হবে, রিসোর্স সিলেক্ট করতে হবে, এই রিসোর্স গুলো আপনি অল্প সময়ের মধ্যে করে আপনার ম্যাক্সিমাম পারফরমেন্সটা বের করতে পারবেন। তো বইগুলো এইভাবে দেওয়া আছে এবং সিরিয়ালি এখানে কথা হয়েছে, তো আমি এগুলো আসলে আর আপনাদেরকে স্কলার দিতে যাচ্ছি না, তো এগুলো থাকবে এবং বই পুস্তক নিয়ে ডেফিনেটলি আমরা ক্লাসে আরো অনেক ধরনের আলোচনা করবো, কোন বইয়ের কোন অংশটা নিয়ে কি করতে হবে। ভাই একটা কোশ্চেন করবো, শিওর ভাই। ওভারঅল কি একটা গাইড দেওয়া যায় যে ধরেন অ্যারিথমেটিক পার্টের জন্য এই বইটা ভালো বা জিওমেট্রিক ওভারঅল আসলে ওইভাবে না, যেমন টপিকের মধ্যে আরো অনেক কথা আছে ভাই, এটা যদি আমি করতে চাই তাহলে আসলে আজকে ক্লাসে অনেক লেন্দি হয়ে যাবে। আচ্ছা আমি just ছোটখাটো একটা কথা বলি, যেমন নোদা ম্যাথ বাইবেল যেটা আছে, ম্যাথ বাইবেলের হচ্ছে আপনার প্রবাবিলিটি চ্যাপ্টারটা খুবই ভালো। আপনি ম্যাথ বাইবেল যখন করবেন, প্রবাবিলিটি চ্যাপ্টার যখন করবেন, তখন ম্যাথ বাইবেলে যে কটা অঙ্ক দেওয়া আছে, অল্প কয়েকটা অঙ্ক বাট খুব ভালো ভালো স্ট্যান্ডার্ড মানের। ভালো বলতে আমি বুঝাচ্ছি স্ট্যান্ডার্ড, যেগুলো ইটিএস পছন্দ করে। সব ধরনের কোশ্চেন সলভ করে তো আসলে আপনার লাভ নেই। ইটিএস এ যে স্ট্যান্ডার্ড কোশ্চেন আসছে, আপনি সেই ধরনের কোশ্চেন যদি করেন তাহলে এটা আপনার হেল্প হবে, বাকিগুলো আপনার আসলে হেল্প হবে না, আপনার হয়তো প্র্যাকটিস হবে। ঠিক আছে, সো ম্যাথ বাইবেল থেকে আপনি এই পার্টটা করবেন। তারপরে কোয়ান্টিটেটিভ ইটিএস এর যে বইটা আছে সেই বই থেকে করবে, যেমন আমরা ভার্বালের ক্ষেত্রে আমরা জেনেছি যে বিগ বুক থেকে শুধুমাত্র এখন প্যাসেজটাই পড়া হবে, বাকি জায়গাগুলো আসলে খুব একটা কাজ করে না, ওগুলো অবসলিউট হয়ে গেছে, ওগুলো এখন আমাদের ইটিএস এর পরীক্ষায় আসে না। তো কেউ যদি বিগ বুকটাকে, মানে এটা যেহেতু বিগ বুক খুব ফেমাস একটা বই, তো পুরো বিগ বুক শেষ করে ফেললাম, ঠিক আছে, সো তার কিন্তু কোনো লাভ হবে না। সে অনেকগুলো সময় নিয়ে খুব কষ্ট করে ওই বিগ বুকটা শেষ করছে, কিন্তু তার কোনো শুধুমাত্র আসছি ছাড়া তার কোনো ওখানে কোনো লাভ হবে না।
তো এগুলো আমরা আসলে ডিটেল কথা বলবো, যেমন 5LB নিয়েও কথা বলেছি, যে 5LB টাই হচ্ছে আপনার ওই যে একটা কোশ্চেন ব্যাংক হিসেবে। তো আপনি যখন আগে এগুলো শেষ করবেন দেন হচ্ছে ফাইনাল 5LB যা ধরবেন। ঠিক আছে? সো স্টেপ বাই স্টেপ আসলে অনেকগুলো কথা আছে, এগুলো আমরা ক্লাসে ভাইয়া করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? ঠিক আছে। আফটার দ্যাট কোন ক্লাসে আমরা টপিক ওয়াইজ কিভাবে করবো, অ্যারিথমেটিকের জন্য আমরা নাম্বার থিওরি দিয়ে স্টার্ট করবো। নাম্বার থিওরির পরে সিকোয়েন্স, নাম্বার থিওরির মধ্যে নাম্বার থিওরি নিয়ে কোশ্চেন হবে, সিকোয়েন্স থাকবে, সিরিজ থাকবে, স্মার্ট নাম্বার, কিভাবে স্মার্ট নাম্বার আপনি ধরবেন, স্মার্ট নাম্বার অ্যাপ্রোচটা কিরকম হবে। অনেক অঙ্ক আছে আমরা যেগুলো স্মার্ট নাম্বার ধরে করি, এগুলো কনভেনশনাল মেথডে যাই না। নর্মাল যে স্টাইলে আমরা সলভ করি সেই স্টাইলে না যে আমরা স্মার্ট কিছু নাম্বার ধরে করার ট্রাই করি। বাট স্মার্ট নাম্বার ইজ ভেরি ডেঞ্জারাস টার্ম অ্যান্ড ভেরি কি বলে, খুবই স্মার্ট অ্যাপ্রোচ। এটা অ্যাপ্রোচটা খুব স্মার্ট কিন্তু খুবই ডেঞ্জারাস একটা টার্ম। লাইক আপনার এক্সপিরিয়েন্স যদি ভালো না হয়, আপনার যদি স্মার্ট নাম্বার নিয়ে কাজ করার এক্সপিরিয়েন্স যদি খুব ভালো না হয়, তাহলে কিন্তু আপনার জন্য খুব ডেঞ্জারাস হয়ে যেতে পারে। লাইক আপনি একটা কোশ্চেন আছে যেটাতে অনেকগুলো অপরচুনিটি, স্পেশালি ইন নাম্বার সিস্টেম অঙ্কের মধ্যে এই ব্যাপারটা হয়, যে দেখবেন যে আপনি র্যান্ডমলি বিভিন্ন ধরনের নাম্বার নিয়ে দেখলেন যে হ্যাঁ এই বি নাম্বার অপশনটা হতে পারে, বাট বি নাম্বার অপশনটা পার্টিকুলার একটা নাম্বারের জন্য হয়তো -17 জন্য বি নাম্বার অপশনটা হবে না। আর এইভাবে তো র্যান্ডম আপনি কোনো নাম্বার চুজ করতে পারবেন না, যে -17 জন্য যে এটা হবে না, এটা আপনি কিভাবে বুঝবেন? এটা আসলে ডিপেন্ড করে আপনার এক্সপিরিয়েন্সের উপর। তো নাম্বার সিস্টেম স্মার্ট নাম্বার অ্যাপ্রোচটা শিখাবো আমি ডেফিনেটলি, বাট সেক্ষেত্রে আপনাকে প্রস কন গুলো আমি আপনাকে জানাবো, যে দেখেন ভাই এই ধরনের অঙ্কের ক্ষেত্রে স্মার্ট নাম্বার ধরলেও আপনাকে এই স্টাইলে ধরতে হবে, আদারওয়াইজ আপনাকে কিন্তু অঙ্ক ভুল হওয়ার খুব ভালো পসিবিলিটি থাকে। ঠিক আছে? তো আপনি কিন্তু একদম কনফার্ম হয়ে আনসার দিয়ে আসছেন যে নিশ্চিত এটা আমার আনসার হয়েছে, বাট ওই যে ভিতরে যে একটা কথা প্যাচ রয়ে গেছে সেটা হয়তো আপনি খেয়াল করেন কিন্তু আপনারা বুঝতে পারেন। সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তো বইয়ের পিছনে বই নিয়ে আরেকটু কথা একটু বলতে চাচ্ছিলাম, যে ম্যাক্সিমাম জায়গাতে দেখবেন, এটা আসলে আমি কাউকে ছোট করে কথা বলছি না, আমরা অনেক জায়গায় দেখেছি, কারণ অনস আপন আমি একটা স্টুডেন্ট ছিলাম আজ থেকে 8 বছর আগে। তো 8 ইয়ার্স ধরে আমি যেহেতু এই জিআরই কিংবা আদার্স টিচিং প্রফেশন আছে, তো এত বছর এক্সপিরিয়েন্স থেকে আমার যেটা মনে হয়েছে যে মোস্ট অফ দ্য কেসেস, আমি ঠিক জানি না যারা মেন্টরশিপ দেন তারা এই বইয়ের ব্যাপারে মিসগাইডেড করে। আমি আমার কিছু স্টুডেন্টও আছে, কয়েকজনের সাথে আমি কথা বলেছি, আই ওয়াজ স্ট্যান্ডার্ড, তো তাকে কে নাকি বলেছে যে জিআরইতে নাকি ক্যালকুলাস আসে। তো আমি শুনে আসলে খুবই অবাক হয়েছি যে মানুষ এই লেভেলেও মিসগাইড করতে পারে একটা মানুষ আরেকটা মানুষকে। মানুষ না জানে সেটা একটা ভিন্ন জিনিস। তো বই নিয়ে আসলে অনেক কথা বলার ব্যাপার আছে। তো বইয়ের ব্যাপারে আপনারা একটু সাবধানে থাকবেন, যখন যে রিসোর্সই পড়েন সেটা যেখান থেকে হোক একটু জেনে বুঝে পড়বেন। সব রিসোর্স আসলে পড়ার মতো আপনার আপনি নিশ্চয়ই চাচ্ছেন না যে জিআরই পিছনে আপনি 1 বছর সময় দেবেন অথবা 6 মাস সময় দেবেন। যদি এটা 2 মাসে সম্ভব হয়, আপনি কেন 6 মাস টাইম এখানে ওয়েস্ট করবেন? আর এটা শুধুমাত্র এই পরীক্ষা দেওয়া পর্যন্ত, আপনার দ্যাট এটা আপনার জীবনে কোনো কাজে আসবে না। হ্যাঁ, আপনার ক্যাপাবিলিটি কিংবা আপনার ব্রেন ফাংশন হয়তো সে আপনাকে একটু করবে, ভালো করবে, বাট ওইটা আপনার হায়ার স্টাডিজের জন্য আসলে খুব বেশি কাজে আসবে তা কিন্তু না। ওইটা স্কোর পর্যন্ত, ওই প্রফেসর পর্যন্ত, ইউনিভার্সিটি পর্যন্ত, এরপরে কিন্তু না। তো এটা পিছনে এত টাইম দেওয়ার কিছু না। পরের তো প্যাটার্ন রিকগনিশন খুবই ইম্পর্টেন্ট, সিরিজের ক্ষেত্রে প্যাটার্ন রিকগনিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এগুলো দেখাবো, ডিভিজিবিলিটি রুলস খুবই কাজে লাগে, অনেক জায়গায় প্রয়োজন হয়। তো এটা নিয়ে আমরা কথা বলবো। মাল্টিপল এন্ড ফ্যাক্টরাইজেশন নাম্বার সিস্টেমের নাম্বার থিওরির মধ্যে এটা তো আসলে খুবই ফরজে আইন আর কি, এটা নিয়ে আমাদের খুব ভালো করে এটা বেসিকটা আমাদেরকে জানতে হবে, এবং এগুলো কিছু মেথড আছে, কিছু স্মার্ট অ্যাপ্রোচ আছে, শর্টকাট আছে, সেগুলো জানতে হবে। প্রাইম ফ্যাক্টর কিভাবে বের করতে হয়, ইটু ফ্যাক্টরাইজেশন, দিস ইজ দ্য শর্টকাট মেথড, যে মেথড আমরা ফ্যাক্টরাইজেশন করতে পারি। তো এগুলো আমরা দেখাবো। অ্যালজেব্রার মধ্যে ফাংশন, এক্সপোনেন্ট, কোয়াড্রেটিক ইকুয়েশন, ক্রস মাল্টিপ্লিকেশন টেকনিক, ইনইকুয়ালিটিস, রিপিটেশন রুলস। রিপিটেশন রুলস ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্টিকুলার কয়েকটা টপিকের জন্য। এটা যদি না জানেন তাহলে আপনার ওই কোশ্চেন আনসার করতে, এটা হয়তো আপনি লেস দেন 1 মিনিটের মধ্যে করে ফেলতে পারতেন, বাট যদি এই রুলটা না জানেন তাহলে আপনার এই কোশ্চেনটা করতে মিনিমাম 2 থেকে 2.5 মিনিট সময় লাগবে। 2 থেকে 2.5 মিনিট সময় লাগবে যদি আপনি এই রুলস এই শর্টকাটটা না জানেন। তো এটা জানলে আপনি এটা লেস দেন 1 মিনিটের মধ্যে আনসার করে ফেলতে পারবেন। তো আপনি কিন্তু মোটামুটি 1 মিনিটের মতো, 1 পয়েন্ট সামথিং সেকেন্ড অথবা 1 মিনিটই ধরে রাখেন, 1 মিনিটের মতো কোশ্চেন পাবেন, টাইম পাবেন প্রতিটা কোশ্চেন সলভ করার জন্য। তো আমাদের কিন্তু এই শর্টকাটগুলো জানতে হবে। আফটার দ্যাট হচ্ছে জিওমেট্রি পার্টটা খুবই ইম্পর্টেন্ট জিআর এর জন্য। জিআরইতে জিওমেট্রি বেশ ভালো কিছু কোশ্চেন আসে। তো লাইন্স থাকবে, ট্রায়াঙ্গেলস, পলিগনস, অ্যাঙ্গেলস, সাইডস, রিলেশনশিপ, ট্রিপলেট খুবই ইম্পর্টেন্ট জিনিস। ট্রিপলেট দিয়ে আসলে অনেক অঙ্কই জাস্ট ব্লিঙ্ক অফ আইজ এর মধ্যে সলভ করে ফেলা সম্ভব। সিমিলার ট্রায়াঙ্গেল রুল, দেন হচ্ছে কোয়াড্রিলাটারাল, সার্কেল, ভেরিয়াস, শেডেড ফিগার। শেডেড ফিগার নিয়ে অনেক কোশ্চেন আছে জিআরইতে, শেডেড ফিগার খুবই পছন্দ তাদের টপিক। আর মিক্সড জিওমেট্রি হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি। আমরা এগুলো নিয়ে ডিটেইলস কথা বলবো। আজকে যেহেতু ওরিয়েন্টেশন ক্লাস, আমি আসলে এগুলো নিয়ে আপনাদেরকে খুব বলা করতে পারছি না। দেন হচ্ছে এফডিপি, ফ্র্যাকশন, ডেসিমাল পার্সেন্টেজ। এটার মধ্যে স্মার্ট নাম্বার একটু আগে কথা বলেছি, এন্ড ফ্র্যাকশন নিয়ে থাকবে। ফ্র্যাকশনাল মাল্টিপ্লিকেশন টেকনিক, দিস ইজ অ্যানাদার শর্টকাট জানতে হবে আমাদেরকে। রেশনাল ম্যাথমেটিক্স আমার খুবই পছন্দের, অ্যান্ড
একটু আগে বললাম যে এইটা স্ট্রেংথ আসলে অনেক বেশি। আপনি খুব ভালো করতে পারবেন যদি রেশিও রিলেটেড ম্যাথমেটিক্স গুলো, রেশিও সম্পর্কে আপনার কনসেপ্ট খুব ভালো থাকে। টেবিল মেথড, বক্স থিওরি, গ্যাপ থিওরি, জিগজ্যাগ মেথড, এই যে চারটা শর্টকাটের নাম আমি এখানে বললাম, আপনি যদি এই চারটা শর্টকাটের মধ্যে যে কোনো একটাও না জানেন, চারটার মধ্যে একটাও যদি অ্যাটলিস্ট না জানেন, বাকি তিনটা জানি একটা জানি না, তারপরে আমি বলবো যে আপনার প্রিপারেশনটা কিন্তু এখনো ফুলফিল হয়নি। বিকজ এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা নট অনলি ফর এফডিপি, আপনার হোল কোয়ান্ট সেকশনের জন্য আপনার এই চারটা মেথড, স্পেশালি এই চারটা থিওরি আপনার খুব জানতেই হবে। দিস ইজ মাস্ট, জানতেই হবে। এবং দেখবেন যে এগুলো এক একটা ক্যাপাবিলিটি আসলে কত রকম, মানে কত স্মার্টলি, কত দ্রুত আপনি আনসারগুলো করে ফেলতে পারেন। মানে একটা ডিজিটের চেহারা দেখে আপনি এই গ্যাপ, এই থিওরিগুলো, এই শর্টগুলো অ্যাপ্লাই করে আপনি খুব ব্লিঙ্ক অফ আইজের মধ্যে আপনার আনসারগুলো করতে পারবেন। একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের জিআরই কিংবা যে কোনো কম্পিটিটিভ এক্সাম, নট অনলি জিআরই, যে কোনো কম্পিটিটিভ এক্সামই মূল খেলাটাই হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। আপনার টাইম ম্যানেজমেন্ট যদি ভালো হয়, আপনার মেডিওকর লেভেলের একটা প্রিপারেশন নিয়েও কিন্তু আপনি খুব ভালো একটা স্কোর করতে পারবেন। বাট আপনার টাইম ম্যানেজমেন্ট যদি খারাপ হয়, আপনার খুব তুখার পারফরমেন্স, মানে একটা তুখার প্রিপারেশন নিয়েও কিন্তু আপনার এক্সাম খারাপ হওয়ার খুব ভালো পসিবিলিটি আছে। এবং এগুলোর এক্সাম্পল, রিয়েল এক্সাম্পল আমরা আমাদের পাস্ট হিস্ট্রি থেকে, আমাদের পাস্ট হিস্ট্রি থেকে দেখেছি, ইভেন তো আমি নিজেও এটার ভুক্তভোগী। তো এগুলোর ব্যাপারে আমরা একটু খেয়াল রাখবো। তো টাইম ম্যানেজমেন্ট যদি ভালো করতে হয়, তাহলে আপনার স্ট্র্যাটেজি ভালো রাখতে হবে। ইউ ইউ হ্যাভ টু ফাইন্ড এন্ড ইউ হ্যাভ টু মেক শিওর এ ভেরি গুড স্ট্র্যাটেজি হুইচ ইজ অ্যাডাপটিভ উইথ ইউ, আপনার নিজের কন্ডিশনের উপরে, আপনার ক্যাপাবিলিটির উপরে এটার সাথে অ্যাডাপটিভ করে দেন হচ্ছে আপনার স্ট্র্যাটেজি সেট করতে হবে। অ্যান্ড অলসো ইউ হ্যাভ টু নো দ্য শর্টকাটস অ্যান্ড আদার্স থিংস। এগুলো জানলে দেন হচ্ছে আপনার ফাইনাল একটা হোলিস্টিক টাইম ম্যানেজমেন্ট আপনি করতে পারবেন। Alright. So then হচ্ছে ওয়ার্ড প্রবলেম, ওয়ার্ড প্রবলেমের মধ্যে স্পিড প্রবলেম, ওয়ার্ড কন্ট্রিবিউশন প্রবলেম, মিক্সচার রেশিও প্রবলেম, টেবিল মেথড থাকবে, P100 ইজ অফ রুলস, এই রুলস গুলো জানতে হবে। এগুলো সবই হচ্ছে মানে শর্টকাটের নাম, যে শর্টকাট গুলো আমরা আসলে জানবো। এন্ড এইগুলো কেন আমাদেরকে আসলে এত হেল্প করে, বিকজ এগুলো আলাদা করে কেন শিখাই আমি, এই রিজনটা হচ্ছে যে এই মেথড গুলো আসলে আমাদের একাডেমিক পরীক্ষাতে কোনো দিনই ইউজ হয়নি। এগুলো শুধুমাত্র কম্পিটিটিভ এক্সামের জন্য অ্যাপ্লিকেবল। বাট আপনি যদি এটা বাস্তব জীবনে অ্যাপ্লাই করতে পারেন, আপনার লাইফটা আরো অনেক ইজিয়ার হয়ে যাবে। বাট আমরা সারা জীবন কিন্তু ডিটেল অঙ্ক করে আসছি, ছোটবেলা থেকে আমরা কিন্তু সবসময় ডিটেল অঙ্ক করে আসছি। ডিটেল না লিখলে আমাদের মার্কস দেওয়া হতো না। বাট মোস্ট মানে ইন্টারেস্টিং, এবং এটার সাথে এটা কনফ্লিক্ট করে, সেলফ কন্ট্রাডিক্টরি, সেটা হচ্ছে যে এই লেভেলে আসার পর আপনি সারা জীবন ডিটেল করে আসলেন, বাট এখন আপনার জানতে হবে সবটা, উইচ ইজ সিরিয়াসলি রিডিকুলাস। বাট কিছু করার নেই, আমরা তো এগুলো শিখে আসি না, তার মানে এগুলো ডেফিনেটলি শেখার ব্যাপার আছে, এখন লাগবে যেহেতু শিখতে হবে। তো প্রবাবিলিটি এন্ড স্ট্যাটিক্স থেকে প্রবাবিলিটি থিওরিজ, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, মিউচুয়াল এক্সক্লুসিভ ইভেন্ট, এটা অনেক ছেলে মেয়েদের মধ্যে মিউচুয়াল এক্সক্লুসিভ ইভেন্টস নিয়ে মানে কিছু মিথস্ক্রিয়া কাজ করে, এটা বুঝতেই পারেন না যে ব্যাপারটা গুলো কি। এগুলো আমরা লাভ করে রিপ্লেসমেন্ট এন্ড পিক আপ করছি। পারমিশন কম্বিনেশন নিয়ে ম্যাথ থাকবে, লং আর শর্ট টেকনিক, গ্রুপ পজিশন বেসড ক্যালকুলেশন। পারমিশন কম্বিনেশনের মধ্যে অনেক ধরনের অঙ্ক থাকে, এবং এক একটা অঙ্কের স্ট্র্যাটেজি আসলে এক এক রকম হয়। আপনি একই অঙ্ক দুই তিন ভাবে করতে পারবেন, আপনার মাথায় একরকম, আমার মাথায় একরকম আসবে, আরেকজনের মাথায় একরকম আসবে। বাট এটা একটা পার্টিকুলার মেথড আছে যে ভাই এই টাইপের অঙ্ক অবশ্যই আপনাকে এই টাইপের করতে হবে। যেমন পারমিশনের একটা শর্ট একটা অঙ্ক, যেমন আমরা বলি যে ক্যালকাটা, ওয়ার্ড লিখলাম ক্যালকাটা, এই লেটার গুলো দিয়ে আপনি কত রকম ভাবে ওয়ার্ড সাজাতে পারেন। তো এটার জন্য আপনি যদি ডিরেক্ট পারমিশন কম্বিনেশনে যে রুলস, সেই রুলস যান, তাহলে এটা টাইম ওয়েস্ট হবে। আপনাকে হতে হবে যে ক্যালকাটার যে লাইনগুলো আছে সেই ওয়ার্ডগুলো নেবেন, দেন হচ্ছে বক্স করে করে দেন আপনাকে আনসারগুলো করতে হবে। তো এইগুলো বিভিন্ন মেথড আছে, সেগুলো অ্যাপ্লিকেবল জানতে হবে আপনাকে কিভাবে করতে হয়। ওকে, লেসন, হ্যাঁ অবশ্যই ভাই দিব, ওগুলো লেসন প্ল্যানিং আমরা শেষের দিকে ওগুলো রেখেছি, কিভাবে কিভাবে ক্লাসগুলো হবে সেগুলোর ব্যাপারে আমরা কথা বলবো। তো আমি আপনাদের জন্য জাস্ট এখানে এতক্ষণ বললাম যে কি কি টপিক থাকবে, ছোট একটা স্যাম্পল একটা প্রবলেম হিসেবে রেখেছি, খুবই সহজ একটা কোশ্চেন, খুবই সহজ। জাস্ট এটা একটু সলভ করে দেখাবো। কোশ্চেনটা যদি দেখাচ্ছে যে when positive integer x is divided by positive integer y, x যদি ডিভাইডেড বাই y দিয়ে করা হয়, the remainder is 9, রিমাইন্ডারটা কত, 9 পাচ্ছি। if x by y is equal to 96.12, এখন x by y ওরা আমাকে বলে দিল 96.12, এটা বলে দিয়েছে। what is the value of y, y এর যে ভ্যালুটা সেটা কত আমাদের কাছে জানতে হবে। এখানে আমি x ও জানি না, y ও জানি না, শুধু জানি হচ্ছে রিমাইন্ডার, আমাকে y এর ভ্যালুটা জানতে বলেছে। সো হাউ টু সলভ ইট। ওকে, এটা সলভ করার জন্য আমাকে কিছু থিওরি রিকল করতে হবে। আমরা এগুলো সবাই জানি, বাট একটু রিকল করি আমরা ছোটবেলায়। যেমন ধরুন আমি যদি বলি যে আপনি 4 দিয়ে 26 কে ডিভাইড করবেন, তাহলে আপনার কি হতো, 4 6 24 থাকতো কত, 2। এটা হচ্ছে আপনার রিমাইন্ডার 6।
তো আমরা যখন এটাকে সমস্ত আকারে লিখি তখন এটা কি হয়ে যায়, উপরে চলে আসে হচ্ছে 2 আর নিচে চলে আসে হচ্ছে 4, এরকম ভাবে লিখি, তাই না? আচ্ছা, 2 months enough to me to be full prepared। অবশ্যই ভাইয়া, আমাদের কিন্তু র্যাপিড জিআরই নামে আরেকটা কোর্স ছিল। এই মুহূর্তে আমরা অফার করিনি, বাট র্যাপিড জিআরই যেটা হচ্ছে আমার 1 মাসের কোর্স, ঠিক আছে? 30 days এর একটা কোর্স ছিল আমাদের, 45 days জিআরই যেটা বলি আমরা, 1.5 মাসের মতো আর কি। তো 1 মাসেও কিন্তু ভাই জিআরই ফুল প্রিপারেশন নেওয়া যায়। ভাইয়া কোশ্চেন করেছেন, ডেফিনেটলি আপনি নিতে পারবেন। এটা আসলে ডিপেন্ড করে আপনার সমস্ত পুরো ব্যাপারটাই হচ্ছে আপনার মেন্টাল কি বলে ডিটারমিনেশন উপরে। আপনার অ্যাজ এ বিগিনার ভাইয়া এটা আসলে সম্ভব। এখন আপনি বিগিনার হিসেবে কি হিসেবে নিজেকে বিগিনার বলছেন আমি ঠিক জানি না। আর আপনার আপনার সাথে আমার কথা বলতে হবে, আমাকে জানতে হবে যে আপনার কি কন্ডিশন আছে। আপনি কি ভার্বালে দুর্বল নাকি কোয়ান্টে দুর্বল? কোয়ান্টে দুর্বল হলে কোন কোন স্পেসিফিক জায়গাতে আপনি দুর্বল, আপনার সাথে আমার ডিটেল আধা ঘন্টা 1 ঘন্টা কথা বলতে হবে। আফটার দ্যাট আমি আপনাকে সার্টিফাইড করতে হবে, হ্যাঁ ভাই আপনি কিন্তু বিগিনার। অনেকে আছেন যে নিজের ক্যাপাবিলিটি সম্পর্কে জানেন না, আবার অনেকে আছেন যে নিজের সম্পর্কে অনেক ভালো একটা গুড ধারণা আছে, কিন্তু তার অ্যাকচুয়ালি কন্ডিশনটা এত ভালো না। So, এটা আসলে খুবই মানে ডিপেন্ড করে। তো ইন জেনারেল আমি অনেকের কাছে এই ধরনের কোশ্চেন, অনেকে বলে যে ভাইয়া ডেইলি কয় ঘন্টা পড়লে আমি জিআরইতে ভালো একটা স্কোর করতে পারবো, অথবা কি কি বই পড়লে আমার, মানে এগুলো হচ্ছে খুবই মানে মেডিকেল লেভেলে, খুবই লো লেভেলের কোশ্চেন। অ্যাকচুয়ালি এই ধরনের কোশ্চেন কোনো আনসার হয় না ভাইয়া। মানে যারা এগুলো আনসার করেন তারাও আসলে এই যে এখানে ফাঁকিবাজিটা করে, ঠিক আছে? এটা ফাঁকিবাজি করেন যে হ্যাঁ হ্যাঁ না, তুমি ডেইলি যদি 5 ঘন্টা করে পড়ো অথবা 6 ঘন্টা করে পড়ো, তাহলে কিন্তু তোমার ভালো একটা প্রিপারেশন হবে, তাহলে তুমি জিআরইতে 310-এর উপরে পাবা। এগুলোর আসলে কোনো বেস নেই। আমি 3 ঘন্টা পরে অনেক ভালো স্কোর করতে পারি, কিন্তু আপনি 8 ঘন্টা পরে ভালো স্কোর নাও করতে পারেন, অথবা আপনি 3 ঘন্টা পরে ভালো স্কোর করতে পারেন, আমি 8 ঘন্টা পরে আমি ভালো স্কোর করতে পারি না। ইট ডিপেন্ডস অনেক কিছু আর কি। তো হোয়াট এভার, তো যেখানে ছিলাম আর কি। তো এটা আমরা এরকম সমস্ত আকারে যদি লিখি তাহলে এটা লিখতে পারবো, তাই না? তো এখন যেটা হলো যে আপনি যদি এখানে সিম্পলিফাই করেন তাহলে এটা হয়ে যাবে হাফ, দেখো 6 সমস্ত 1/2 কথার কথা। তো এটাকে আমরা যদি ডেসিমাল কনস্ট্রাকশন ওইভাবে নিয়ে যাই তাহলে যেটা হবে 6.5, তাই না? এখন দেখেন এখানে যে হাফ যে পার্টটা ছিল 1/2 অংশটা, সেই 1/2 অংশটাই কিন্তু আপনার এই দশমিকের পরের পার্টটাকে ডিনোট করতেছে, তাই না? এখন এই 1/2টা কোত্থেকে আসলো? এই 1/2টা আসলো, এই এক হচ্ছে আপনার রিমাইন্ডারের পার্ট, দ্যাট মিন্স উপরে হচ্ছে আপনার রিমাইন্ডারের পার্ট, যেটা আমরা কাটাকাটি করে হচ্ছে 1 পেয়েছি, বাট একটা অ্যাকচুয়ালি ছিল 2। রিমাইন্ডারের নিচে এইখানে যেটা ছিল এটাকে এই যে 4, সেই 4 এর পার্টটা, যেটা আমাদের এইখানকার কোশ্চেন অনুযায়ী x/y, যেহেতু তার মানে হচ্ছে y এর পার্টটা, ইজন্ট ইট? দ্যাট মিন্স আমি রিমাইন্ডার ডিভাইডেড বাই ওই ওয়াই কে যদি করি তাহলে হচ্ছে ডেসিমালের পরে যে অংশটা আছে সেই অংশটাকে আমরা পাই। তো আমাদের এখানে ওরা কিন্তু বলে দিয়েছে যে 96.12 এক্স ওয়াই কে ডিভাইড করলে, এক্স কে ওয়াই দিয়ে ডিভাইড করলে 96.12 হয়। তো এখান থেকে আমরা ডেফিনেটলি বলতে পারি যে রিমাইন্ডার বাই এই ওয়াই, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে 0.12। ক্যান ইউ সে দ্যাট? বিকজ দশমিকের পরে যে পার্টটা সেটাই হচ্ছে রিমাইন্ডার বাই ওয়াই অংশটাকে মার্ক করে। তো যদি তাই হয়ে থাকে, এখানে আমাদের রিমাইন্ডার কিন্তু ওরকম দিয়ে দিয়েছে, সেটা কত 9। তো দ্যাট মিন্স আমরা লিখতে পারি 9/y ইজ ইকুয়াল টু 0.1। তো এখান থেকে ওয়াই এর ভ্যালু কিন্তু বের করা খুব ইজি, ইজ 75। তো দেখেন এইখানে আমি এতক্ষণ যা দেখাইলাম এগুলো একটাও কিন্তু রকেট সায়েন্স না। আমি জানি এখানে যারা আছেন প্রত্যেকেই জানেন এটা, কারণ অনেক হয়তো এটা কোশ্চেনের আনসারটাও করে ফেলতে পারছে, বাট একজন দুজন কিন্তু আছেন যারা কিন্তু এটা হয়তো বা মাথায় আইডিয়াটা আসে না যে আমি কিভাবে এটা সলভ করতে পারি। কিন্তু আপনি যে জানেন না বিষয়টা কিন্তু তা না। So, এরকম আরো অনেক ব্যাপার আছে যেগুলো আপনাকে একটু জানতে হবে কিংবা অ্যাপ্লাই করা শিখতে হবে, যে কিভাবে এগুলো অ্যাপ্লাই করতে পারি এই কোশ্চেন গুলো। সো আমি যে কোশ্চেন গুলো আমার কারিকুলামটা যেভাবে হয় সেটা হচ্ছে যে আমি প্রতিটা টপিকের উপরে 2 থেকে 3টা থিওরি ক্লাস দিই, 2 to 3 থিওরি ক্লাসেস। থিওরি ক্লাসের উপরে জোর দিই বিকজ থিওরি ক্লাসের কয়েকটা জরুরত আছে। নাম্বার 1, আমরা অনেক থিওরি ভুলে গেছি, ছোটবেলায় পড়েছি বাট এই মুহূর্তে আমাদের মনে নাই, একটু রিকল করা দরকার আছে। তো সলভ করার সময় ধাক্কায় ধাক্কায় গুলো না শিখে আমি একবারে থিওরি গুলোকে একদম লাইনের পর লাইন ধরে ধরে যেগুলো শিখিয়ে দিই একসাথে আপনাদের নোট করা হয়ে যায়, দেন হচ্ছে আপনারা ফাইনালি প্র্যাকটিস করে দিতে পারবেন। আরেকটা জিনিস হচ্ছে অনেক থিওরি আছে যেগুলো আমরা জানি না। আমি 100% শিওর এই থিওরি কিছু কিছু থিওরি আছে যেগুলো আপনারা কেউই জানেন না। না জানার রিজন হচ্ছে কারণ এটা যে দোষের কিছু তা কিন্তু না। এই থিওরিগুলো আপনার জানার প্রয়োজন নাই। আপনি এতদিন যে একাডেমিক লেখাপড়া করেছেন সেখানে কোথাও এই থিওরি অ্যাপ্লাই হয়নি, কোথাও এই যেসব প্রয়োজন হয়নি, কোনো বই পুস্তকও লেখা ছিল না। তাহলে আপনি এটা কেন জানবেন? তো এটা যে জানেন নাই এটা ঠিকই আছে, বাট এখন যেহেতু আপনি কম্পিটিটিভ এক্সামে আসছেন, যে এক্সাম দিতে গেছেন, তো আপনাকে এই থিওরিগুলো জানতে হবে, এই শর্টকাট গুলো জানতে হবে, আদারওয়াইজ আপনি এটা আনসার করতে পারবেন না। কিংবা আপনি এই থিওরিটা না জানলে কিংবা এই শর্টকাটটা না জানলে যে কোশ্চেন আনসার করতে পারবেন না বিষয়টা কিন্তু তা না, ডেফিনেটলি পারবেন। কিন্তু এটা আপনার স্ট্যান্ডার্ড টাইম হয়তো বা দেওয়া আছে 30 সেকেন্ড, জিআরই কিন্তু জানে, ইটিএস জানে যে এই কোশ্চেনের জন্য আপনার কত সেকেন্ড সময়। যেমন এটা ওরা যে বলে যে আমরা ইজি মিডিয়াম হার্ড কোশ্চেন মিক্স করে ওরা একটা সেকশন ক্রিয়েট করে। তো সেই সেকশনে
সেই সেকশনটার মধ্যে ইজি মিডিয়াম হার্ড কিন্তু মিক্স আপ করা থাকে। এন্ড ওরা কিভাবে এটা সেট করে, ওরা জানে যে 35 মিনিটস এর মধ্যে এই কোশ্চেনগুলো আনসার করা সম্ভব। সেটা কেমনে? ওরা জানে যে এই কোশ্চেনটা করার জন্য সময় লাগবে 30 সেকেন্ড, আর সেটা যদি আপনি 1.5 মিনিট থেকে 2 মিনিট লাগায় করেন, তাহলে ইটিএস এর দোষটা আপনার। আমার আপনি এত এই জিনিসটা জানেন না। তো তখন আপনি 35 মিনিটস এর মধ্যে কিন্তু আর এটা শেষ করতে পারবেন না, স্কোর খারাপ হয়ে যাবে। তো পার্টিকুলার প্রতিটা শর্টকাটই আপনাকে জানতে হবে অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। আপনি যত শর্টকাট জানবেন, যত অ্যাপ্রোচ জানবেন, যত থিওরি জানবেন, আপনার এক্সাম কিন্তু তত ভালো হবে। এবং সেগুলো অ্যাপ্লাই করে শিখবেন, শুধু জানলেই হবে না, অ্যাপ্রোচটাও জানতে হবে যে হ্যাঁ, আমি এইটা কোথায় অ্যাপ্লাই করবো। শর্টকাট ইটসেলফ আ ভেরি ডেঞ্জারাস টাইম। এটা ইটস লাইক এ পাওয়ারফুল কার। ইংরেজিতে একটা কথা আছে যে পাওয়ার ইজ নাথিং উইদাউট কন্ট্রোল। আপনার যদি অনেক পাওয়ার থাকে কিন্তু কন্ট্রোল নাই, এটা কিন্তু আসলে নাথিং। সো আপনি শর্টকাট জানেন, সবকিছু জানেন, বাট আপনাকে জানতে হবে এই শর্টকাটটা কোথায় ইউজ করতে হবে এবং কোন কোন কন্ডিশনের মধ্যে এটা অ্যাপ্লাই করা হবে। তো শর্টকাট জানলেই হয়। তো এইগুলো নিয়ে আরো অনেক কথা আছে, whatever. সো দিস ইজ দ্য অল থিং অ্যাবাউট কোয়ান্ট। কোয়ান্ট নিয়ে আরো অনেক অনেক কথা আছে, যেহেতু কোয়ান্ট সেকশনটা আসলে একটু বড়। তো এটা নিয়ে আসলে উইদিন 10-15 মিনিটস মধ্যে কথা শেষ করে আসলে হয় না। তো আমি 2 থেকে 3টা থিওরি ক্লাস নিব প্রত্যেকটা টপিকের উপরে, ডিপেন্ড করছে। তারপর হচ্ছে প্র্যাকটিস কোশ্চেনে যাবো। সো প্র্যাকটিস কোশ্চেন আমরা মোরাললেস 100 এর মতো কোশ্চেন সলভ করি, অ্যারাউন্ড 100 এর মতো। 2টা 3টা ক্লাসের মধ্যে 100টার মতো কোশ্চেন আমরা সলভ করে দেখাবো। এবং সেটার মধ্যে সব ধরনের ট্রাই করি, প্রতিটা টপিকস এর মধ্যে যত ধরনের কোশ্চেন ইটিএস দিতে পারে আমাদের পাস এক্সপেরিয়েন্স থেকে আমাদের কাছে, সেই ধরনের কোশ্চেন গুলো আমরা এখানে রাখার ট্রাই করছি, যাতে করে অ্যাটলিস্ট আপনি এক্সপেরিয়েন্স থাকেন যে হ্যাঁ, এই টাইপের কোশ্চেন আমি সলভ করে এসেছি। এমন কিছু আপনি না পান এক্সাম হলে যে যেটা আমি না, এই ধরনের কোশ্চেন আমি কোনোদিন পাইনি, এই রিলেটেড কোশ্চেন কিংবা এই টাইপের জিনিস কিভাবে আনসার করতে আমি জানি। তো প্রতিটা টপিক চেষ্টা করবো যে আপনাকে যাতে ইউজ টু করার জন্য, যেটা আপনি গুড ফিল করেন যে না ঠিক আছে, আমি একটু ট্রাই করলেই পারবো। এই ধরনের অঙ্ক সেম আমি আপনাকে হুবহু তো আর কমন ফলাইতে পারবো না, এটা তো আসলে সম্ভব না, বাট আপনি ওগুলোর সাথে ইউজ টু থাকবেন। আই উইল ট্রাই দিস। আর উইকলি 3 ডেজ আমাদের ক্লাস। 3 ডেজ এর মধ্যে 2 ডেজ সানডে অ্যান্ড টিউসডে আপনাদের কোয়ান্ট ক্লাস হবে, অ্যান্ড 1 ডে সেটা হবে হচ্ছে ভার্বাল। একদিন ভার্বাল ক্লাস থাকবে, থার্সডেতে আপনাদের ভার্বাল ক্লাস হবে। এই হচ্ছে আমাদের ক্লাসের যে স্কেজুয়াল, সেই স্কেজুয়াল 9:30 থেকে ক্লাসগুলো হবে। আর টপিক এবং এগুলো আমরা হচ্ছে ক্লাস যখন শুরু হবে ফার্স্ট দিন আপনাদেরকে এগুলো দিয়ে দিব যে কিভাবে কিভাবে কোন দিন কোন টপিকের উপর ক্লাস হবে, এগুলো নিয়ে ডিটেইলস কথা বলবো। তো এবার আসি হচ্ছে, এতক্ষণ তো আসলে অনেক ধরনের কথা বললাম। এবার আমরা আপনাদের সাথে আপনাদের জন্য কি করতে পারি। আজকে ক্লাস একটু লেন্দি হয়ে গেছে, আমি একটু শর্টকাটে শেষ করে ফেলবো যে আপনাদের জন্য আসলে কি অফার আছে কিংবা গ্র্যাড ব্যাংক আপনাদের জন্য কি করছে, সেগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। আমাদের র্যাপিড জিআর একটা কোর্স আছে, যেটা একটু আগে বললাম। এই মুহূর্তে এটা অফার হয়নি, আমরা হয়তো কিছু খুব শর্ট টাইমের মধ্যে আবার অফার করবো। কিছুদিন আগে আমাদের একটা র্যাপিড জিআর কোর্স ব্যাচ শেষ হলো। তো এটা লেন্থ হচ্ছে 1.5 মাসের মতো, 45 ডেজ যেটা আমরা বললাম। এখানে হচ্ছে অ্যারাউন্ড 20 ক্লাসেস থাকবে, উইকলি 3 ক্লাসেস। অল ক্লাসেস উইল বি রেকর্ডেড। আমরা সবগুলো লাইভ ক্লাস নেই, এবং লাইভ ক্লাসের পরে এগুলো আমরা রেকর্ডও দেওয়া হয় আপনাদেরকে। এটা রেকর্ডও দিয়ে দেওয়া হবে, যদি আপনার প্রয়োজন হয় আপনি সেটা ডাউনলোড করে নেবেন এবং আপনার বাংলাটা দেখতেও পাবেন। দেন হচ্ছে সানডে, টিউসডে অ্যান্ড থার্সডে আমাদের ক্লাস টাইম 9:30 থেকে। তো এটা একটা টেন্টেটিভ টাইম আর কি, 9:30। র্যাপিড জিআরই যখন কোর্সটা অফার হবে তখন হয়তো টাইমটা অন্য টাইম থাকতে পারে, অথবা এই টাইমে হতে পারে, whatever। এটা যখন অফার হবে তখন আপনারা জানতে পারবেন। ব্যাচ সাইজের মধ্যে আমরা সব প্রতিটা ব্যাচই 12 থেকে 15 স্টুডেন্টসের বেশি আসলে কখনোই রাখি না, বিকজ যেহেতু এটা অনলাইন ক্লাস, প্রত্যেকের সাথে আমার ইন্টারাক্ট করতে হয়, এবং আমি প্রত্যেকটা ক্লাসে আমার প্রত্যেকটা স্টুডেন্টের সাথে আমি কথা বলি এবং তাদের মুখ থেকে আনসার গুলো বের করি। অনেকে আছেন যে এই অনলাইন ক্লাসে হয় এরকম, জয়েন করে চুপচাপ বসে থাকবেন, আনসার করেন না। তো আমি পার্সোনালি খুবই অপছন্দ করি বিষয়টা, যে আপনার ভুল করেন, শুদ্ধ করেন, আপনাকে ক্লাসের মধ্যে একটু পার্টিসিপেট করতে হবে। আদারওয়াইজ ওই রকম ভেবে যদি চিন্তা করেন আচ্ছা বাসা বারবার রেকর্ডটা দেখে শিখে নিব, এইরকম মানে মেন্টাল সাইকোলজিক্যাল ইস্যু নিয়ে যদি আপনি জেদ গুলো দিতে চান, তাহলে এটার জন্য আসলে আপনার জন্য খুবই, আমি বলবো যে অ্যালার্মিং একটা বিষয়। একটু ইন্টারেক্টিভ হতে হবে, আদারওয়াইজ দেখা গেছে যে আপনার প্রিপারেশন আসলে ফাস্ট হবে না। এটা কোর্স ইনভেস্টমেন্ট হচ্ছে 2000। দেন হচ্ছে রেগুলার জিআরই, যেটার জন্য আমরা আসলে আজকে অরিয়েন্টেশন ক্লাস করব। রেগুলার যেটা অ্যারাউন্ড 2 মান্থের কোর্স, অ্যারাউন্ড 30 ক্লাসেস পাবেন। সেই উইকলি 3 ডেজ ক্লাস। ব্যাচ টাইম হচ্ছে 9:30 থেকে 11টা পর্যন্ত, এবং প্রত্যেকটা ব্যাচের সাইজ হচ্ছে 12 থেকে 15। এটার কোর্স ইনভেস্টমেন্ট হচ্ছে 1000 টাকা। দেন আমাদের আরো একটা কোর্স আছে যেটা আমরা প্রিমিয়াম জিআরই বলে থাকি, সেটা এখানে আসলে ইনক্লুড করি। প্রিমিয়াম জিআরইতে আমরা, এটা হচ্ছে 3 মান্থের কোর্স, আমি একটু লিখে দিচ্ছি। 3 মান্থের কোর্স, 3 মান্থের মধ্যে আপনি হচ্ছে অ্যারাউন্ড 40 মতো ক্লাস পাবেন। তো 40 ক্লাসেস, অ্যান্ড উইকলি 3 ডেজ ক্লাসই হবে, অ্যান্ড সো অন। বাকি যা আছে সবকিছু সেম। অ্যান্ড বাট এটাতে একটা বোনাস পাবেন সপ্তাহে। বোনাস হিসেবে আমরা যেটা বলতে চাচ্ছি যে সেটাতে আপনারা হচ্ছে আপনাদের যে ডকুমেন্টেশন আছে, ডকুমেন্ট রিভিউ করা, সেই ডকুমেন্ট রিভিউটা আপনার ফ্রি পাবেন। ডকুমেন্টেশনের মধ্যে কি কি থাকবে, সেটার মধ্যে আপনার সিভি রিভিউ, আপনার এসওপি এলওআর রিভিউ করা, এসওপি এলওআরটার ব্যাপারে আপনাদেরকে গাইডলাইন দেওয়া, তারপরে হচ্ছে আপনার আদার যে ডকুমেন্টেশন রিলেটেড যা যা ওয়ার্ক আছে, সেখানে সিভি থাকতে পারে, এসওপি
এইসব সার্ভিসগুলো আপনারা ফ্রিতে পাবেন, যেগুলো আমরা আসলে সারা ওয়ার্ল্ড ওয়াইড সব সব দেশের স্টুডেন্টদেরকে আমরা আসলে পেইড সার্ভিস দিয়ে থাকি। দ্যাট মিনস যারা আমাদের কাছ থেকে এসওপি এলওআর রিভিউ করে নেয় তাদের কাছ থেকে আমরা পার্সোনাল একটা পেমেন্ট নেই। তো যারা এই প্রিমিয়াম জিআরই কোর্সে ভর্তি হন তাদেরকে আমরা এটা আসলে ফ্রিতে দিই, এটার জন্য তাদেরকে আমরা আলাদা কোনো চার্জ করি না। অ্যান্ড এই কোর্সে আপনার ইনভেস্ট হচ্ছে 7,000 টাকা। ওকে, দেন ফিনালি হচ্ছে ওয়াই চুজ আস, দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ইজ ওয়াই চুজ আস। কেন আপনি গ্র্যাড ব্যাংকের সাথে আসবেন, কেন গ্র্যাড ব্যাংকের চুজ করবেন? প্ল্যাটফর্মে তো অভাব। ফার্স্ট অফ অল আমরা যেটা বলতে চাচ্ছি যে আমরা আসলে লাইফ টাইম স্টুডেন্টশিপ দিই। লাইফ টাইম স্টুডেন্ট বলতে আপনি একবার যদি আমাদের কোনো একটা কোর্সে এনরোল করেন তাহলে এরপরে আপনি অ্যাগেইন এই কোর্সটা রিপিট করতে পারবেন উইদাউট আপনাকে কোনো ধরনের পেমেন্ট করতে হবে না। জাস্ট আপনি শুধুমাত্র আপনার আইডি নাম্বারটা আমাদেরকে দিবেন, আপনাকে ওই সময় কারেন্ট যে ব্যাচ থাকবে সেই ব্যাচের সাথে আমরা ইনক্লুড করিয়ে দেবো। তো লাইফ টাইম স্টুডেন্ট আপনি যদি চান যে পরবর্তীকালে আবারও কোর্স করবেন, এরপরে আবার আপনার প্রিপারেশনটা কোনো ঠিক মতো হয়নি অথবা এক্সাম দিয়েছেন কিন্তু স্কোরটা আসে না, আপনার আরো পড়াশোনা করতে হবে, উই আর হিয়ার ফর ইউ। আপনাদের কোনো ডাউট, কোনো হেজিটেশন করবেন না, চলে আসবেন আমাদের কাছে এবং আমরা অবশ্যই আপনাদেরকে কোনো ধরনের প্যারা ছাড়া, যে অনেকে বলে যে ভাই এগুলো তো বলে অনেকে মানে দেয় না, আমি নিজেই ভুক্তভোগী হয়েছি ভাই, বাংলাদেশে আরো অনেক প্রতিষ্ঠান আছে, আমি বলতে চাচ্ছি না তাদের নাম, তারা এই ধরনের কমিটমেন্ট দেওয়ার পরও আসলে সেই সার্ভিসটা আমাকে দেয়নি। তা আমি খুবই কষ্ট পেয়েছিলাম যে এটা কমিটমেন্ট ছিল বাট কেন দিচ্ছে না, এটা আসলে উচিত না। বাট আমরা এই ব্যাপারে খুবই স্ট্রিক্ট অ্যান্ড উই গিভ ইউ লাইফ ইন্সপিরেশন এবং আপনি যতদিন চান আপনাকে আমরা সার্ভিস দিতে পারবো। শুধুমাত্র যে কোর্স পর্যন্ত আপনাদের সাথে রিলেশনশিপ থাকে, আমাদের অনেক বছর পুরনো যারা স্টুডেন্ট তাদের সাথে আমাদের এখনো রেগুলার যোগাযোগ হয়, তারা এখনো আমাদের সাথে যোগাযোগ করেন, আমরাও তাদের সাথে যোগাযোগ করি। এটা রিজন হচ্ছে যে উই আর বিং এ ফ্যামিলি। এখানে আপনাদের সাথে আসলে দিস এ বিজনেস ডেট, এটা তো অবশ্যই, বাট তারপরও এর বাইরেও আমরা আসলে আমাদের সার্ভিস ফ্যামিলির মতো করে আমরা মেনটেন করি স্টুডেন্টের সাথে। whatever। তো আমরা এরপরে প্রতিটা কোর্সের পরে আমরা আপনাদের ইটিএস স্ট্যান্ডার্ড কিছু ফ্রি মক টেস্ট দেবো। রেগুলার র্যাপিড জিআরই যেটা সেখানে আছে 3টা, আর রেগুলার জিআরই আছে সেখানে হচ্ছে 5টা, আর প্রিমিয়াম জিআরই যেটা সেখানে হচ্ছে আমরা 8টা মক টেস্ট ফ্রিতে দিই। আপনাদের কোর্স শেষ হওয়ার পরে আপনারা একটা সুইটেবল টাইমে আপনারা এই মক টেস্ট গুলো দিতে পারবেন এবং আমরা এনশিওর করছি যে এই মক টেস্ট গুলো মোটামুটি ইটিএস এর স্ট্যান্ডার্ড। আসলে 100% সিউরিটি দিয়ে তো আসলে কেউ বলতে পারে না যে এগুলো হচ্ছে ইটিএস স্ট্যান্ডার্ডের, বাট একটা কাছাকাছি একটা লেভেল রাখা যায়। তবে সেই টোনে কথাটা বলছি যে ইটিএস স্ট্যান্ডার্ড ফ্রি মক টেস্ট আপনাদেরকে দিব, আপনারা আপনাদের নিজেদেরকে জাজ করতে পারবেন যে আপনার পরীক্ষাটা কিংবা আপনার প্রিপারেশনটা এখন কতটুকু লেভেলে আছে। ওকে, সো এগুলো হচ্ছে আমাদের সার্ভিসেস এর মধ্যে আছে। দেন হচ্ছে উই প্রোভাইড ইউনিক রিসোর্স ফর ফ্রি। আমাদের কাছে এমন সব ইউনিক রিসোর্স আছে আমরা যেগুলো স্টুডেন্টদেরকে দিই, এটা ডেফিনেটলি ইউনিক বলতেই হবে এবং আমি খুব প্রাউড ফিল করে বলতে পারি যে দিস আর ইউনিক। আপনি এই রিসোর্স গুলো ইন্টারনেটে কোথাও খুঁজে পাবেন না, এত ইউনিক কিছু রিসোর্স, কারণ এদের অনেকগুলোই আছে, ম্যাক্সিমাম রিসোর্স গুলো আছে পেইড, বিভিন্ন জায়গা থেকে আপনাকে এগুলো কিনতে হবে। তো পেইড জায়গা থেকে রিসোর্স গুলো নিয়ে দেন আমাদের অনেক বছরের কালেকশন থেকে, আমাদের এখানে যারা আছে তাদের প্রত্যেকের কালেকশন থেকে এই ইউনিক রিসোর্স গুলো এগুলো আমরা স্টুডেন্টদেরকে ফ্রিতে দিই। এটা দেওয়ার রিজন হচ্ছে যে রিসোর্স অনেক, বাট আমরা সেখানে বলেও দিই যে আপনি ভাই এখানে অনেক রিসোর্স আছে বাট তার মধ্যে আপনি এই অংশগুলো করেন তাহলে আপনার জন্য বেটার হবে। ইভেন তো আমরা তাদেরকে এই ধরনের অফার দিই স্টুডেন্টের সাথে, ইভেন এখন আমাদের এই ধরনের ইন্টার্ন চলতেছে, আমরা একটা ইন্টার্নশিপের মতো রাখি। সেটা হচ্ছে যে যারা খুব সিরিয়াস স্টুডেন্ট এবং যারা খুব প্র্যাকটিস করতে চায়, এবং কাজটা আসলে আমার স্টুডেন্টের সাথে ইন্টারেক্ট করলে তো বুঝতে পারি, তো যারা এরকম সিরিয়াস স্টুডেন্ট তাদেরকে আমরা আমাদের এই রিসোর্স থেকে কিছু এক্সক্লুসিভ রিসোর্স তাদেরকে দিই প্র্যাকটিস করার জন্য। এটা তারা প্র্যাকটিস করে এবং ডেফিনেটলি তাদের কাছে উইকলি বেসিসে আমরা এখান থেকে আহ, তাদের কাছ থেকে ফিডব্যাক নিই যে আপনি কতটুকু করতে পারেন, কতটুকু সলভ করতে পারেন। তো এতে করে যেটা হয় যারা সিরিয়াস স্টুডেন্ট তাদের উপকার হয়। অনেকে আছে চাইলে এটা আমরা সবাইকে দেই না, এই রিজন হচ্ছে যে আহ, নিয়ে বসে থাকে, অনেকে আছে যে ক্লাসের পরে ঠিক মতো করে না। যারা সিরিয়াস তাদেরকে আমরা একটা সার্টেন টাইম পরে এটা দিয়ে দিই এবং তারা তাদের দেখা গেছে যে যারা এটা করে গেছে তাদের ডেফিনেটলি তাদের অনেক উপকার হচ্ছে, পরীক্ষায় হলে তারা অনেকের কাছ থেকে আগে ছিল আর কি। তো হোয়াটএভার। অ্যান্ড মেসেঞ্জার গ্রুপ ফর প্রবলেম ডিসকাশন, আপনাদেরকে ডেফিনেটলি প্রত্যেক যখন ব্যাচ শুরু হবে যারা পেইড করবেন পেমেন্ট করবেন তাদেরকে একটা সিক্রেট গ্রুপে অ্যাড করা হবে, সেই সিক্রেট গ্রুপে আপনাদের জন্য ডিসকাশনের সুবিধা থাকবে। যে ধরেন আপনার যে কোনো একটা প্রবলেম আপনি কোশ্চেন সলভ করতে গেছেন, যে প্রবলেম ফেস করলেন ওখানে আপনি এটা শেয়ার করবেন, সামবডি উইল আনসার। ইফ কেউ যদি এটা আনসার করতে না পারে, আমরা যারা ইনস্ট্রাক্টর আছে, আমি সাকিব, আমরা যারা ইনস্ট্রাক্টর আছে ডেফিনেটলি উইল আনসার দিস অ্যাটলিস্ট ফাইনালি। তো আপনাদের নিজেদের মধ্যে এই ডিসকাশনটা করতে পারবেন, তাতে করে আপনাদের পারফরমেন্সটা আরেকটু ভালো বৃদ্ধি পাবে। একা একা প্রিপারেশন নেওয়া আসলে এই বয়সে এসে খুব একটা ভালো হয় না। তো ডিসকাশন ইজ এ মাস্ট, সেটা আমরা শুরুতে দিয়ে থাকি। অ্যান্ড গেট এক্সক্লুসিভ সলিউশন ফ্রম এক্সপার্ট, যেটা আমরা একটু বললাম যে ডিউরিং ক্লাস ইউ ক্যান পোস্ট কোশ্চেনস ইন আওয়ার গ্রুপ। আপনি চাইলে আমাদের ইমেল, আপনার প্রবলেমগুলো ইমেল করতে পারেন অথবা
আমাদের পেজে অথবা গ্রুপে পোস্ট করতে পারেন, অথবা আমাদের মেসেঞ্জার যে গ্রুপ আছে সেখানে পোস্ট করতে পারেন, যেখানে আপনার সুইটেবল মনে হয়, এবং সেখান থেকে ডেফিনেটলি আমাদের এক্সপার্ট যারা আছেন তারা কেউ না কেউ আপনার আনসারটা করবে। ওকে, সো অ্যান্ড হচ্ছে রেফারেল অ্যাডভান্টেজ পাবেন একটা, লাইক আপনি যদি এখন এই মতো আপনার পেইড স্টুডেন্ট হন এবং আপনি যদি কোনো স্টুডেন্টকে রেফার করেন, তাহলে আপনি একটা 10% মতো ডিসকাউন্ট আমরা আপনাকে দিয়ে থাকি যদি কারো রেফারেল আপনি আসেন, আপনি যদি কাউকে রেফার করেন। এটা যে সিম্পলি কিছুই না, জাস্ট হচ্ছে তার একটা অনার করা আর কি। যাই হোক, আপনি আমাদের সার্ভিস নিয়ে, এবং ডেফিনেটলি সেটা আপনি তখনই করবেন যখন আপনি আমাদের কাছ থেকে সার্ভিস নিয়ে হ্যাপি থাকবেন, ইউ আর প্লিজ উইথ আস। তো এটা কেউ করে না যে প্লিজ না কিন্তু তারপরে রেফার করছে, সেটা আপনি করবেন না। তো আমি চাচ্ছি যে প্লিজ হবেন তিনিই করবেন, and তার জন্য আসলে ছোটখাটো একটা অ্যাডভান্টেজ দেওয়ার ট্রাই করি আমরা। তো কোর্স ফিচার, আপনার জিআরই পরীক্ষাটা দিয়ে দিলেন, কোর্স শেষ হয়ে গেল, তারপরে আপনাদের সাথে আমার সম্পর্কটা শেষ হয়ে গেল না, এরপর আমরা আরো কিছু ফিচার দিয়ে থাকি, যেহেতু 50% অফ ডকুমেন্ট রিভিউ সার্ভিস। তো আপনারা যারা আমাদের এখানে, আমি একটু আগে বললাম যে ডকুমেন্টেশন রিভিউ যে কাজটা, সেই কাজটার জন্য আমরা পেমেন্ট নিয়ে থাকি। আর যারা আমাদের স্টুডেন্ট তাদের কাছ থেকে এটা পেমেন্টটা 50%, হাফ পেমেন্ট আমরা তাদেরকে সার্ভিসগুলো দিই। অ্যান্ড যারা প্রিমিয়াম জিআরই সাথে আমরা যুক্ত, তাদেরকে আমরা এটা ফুল অফ ফ্রিতে দিয়ে থাকি আর কি। ওকে, আর ওয়ান টু ওয়ান কনসালটেন্সি হায়ার স্টাডিজ, লাইক আপনি হায়ার স্টাডিজে অনেকজন ডিফিকাল্টি ফেস করছেন, জিআরই দিয়েছেন কিংবা দিবেন, হোয়াটএভার, সেক্ষেত্রে আমরা আমাদের সাথে ডিরেক্টলি ওয়ান টু ওয়ান কনসাল্ট করতে পারেন। যে ধরনের যত ধরনের সমস্যা আছে আপনি আমাদের সাথে শেয়ার করতে পারেন, এবং আমাদের পাস্ট এক্সপিরিয়েন্স থেকে সেগুলো আমরা সলভ করতে ট্রাই করবো। অ্যাটলিস্ট আপনাকে ভালো একটা অ্যাডভাইস দিতে পারবো, এতটুকু ব্যাপারে কনফার্ম দিতে পারছি। বাকিটা সবই আসলে আল্লাহ পাকের ইচ্ছা। আর ইন্টারন্যাশনাল ফি সার্ভিস, যখন আপনি ফাইনালি যাবেন, আপনার ফান্ড হয়ে যাবে, আপনি যখন যাচ্ছেন তখন ইন্টারন্যাশনাল কিছু ফিস দিতে হয়, সেই ক্ষেত্রে আমরা আপনাদের হেল্প করতে পারি। আপনারা যদি আমাদের মাধ্যমে ফিসগুলো পেমেন্ট করতে চান, সার্ভিস নিতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। ওকে, তো পোস্ট জিআরই যে সার্ভিসগুলো আছে, আপনার সিভি রিভিউ, টার্গেট রেগুলেশন নিয়ে কথা বলছেন, তো সিভি রিভিউ, এসওপি রিভিউ এন্ড রাইটিং সার্ভিস, প্রোফাইল ইভ্যালুয়েশন, ইউনিভার্সিটি সিলেকশন, ইমেইলিং প্রফেসর, ডকুমেন্ট সেন্ডিং সার্ভিস, অনলাইন পেমেন্ট ফর সার্ভিস, এই সার্ভিসগুলো অ্যাকচুয়ালি আমরা অ্যাপার্ট ফ্রম জিআরই আমরা দিয়ে থাকি, এবং এটা হচ্ছে অল ওভার দ্য ওয়ার্ল্ড সব ধরনের স্টুডেন্টদেরকে আমরা এই ধরনের সার্ভিসগুলো দিয়ে থাকি। অ্যান্ড অ্যাগেন 50% স্টুডেন্ট ফর পেইড স্টুডেন্টস। অ্যান্ড এটা আসলে লাগে, এটা অনেকেই করতে পারেন, যেমন এসওপি, উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি জানি না বাংলাদেশ ছেলেমেয়েরা কেন এসওপিটাকে খুব নগণ্য চোখে দেখে, লামসাম একটা এসওপি নিয়ে আসে, কিন্তু তারা জানে না যে এসওপির উপর তার ফান্ডিং এর আসলে অনেক বিশাল বড় একটা পোর্শন ডিপেন্ড করে। তো এগুলো আপনি খুব ভালো একটা এসওপি আপনাকে কিন্তু খুব ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারে। আপনার অনেক ভালো একাডেমিক রেজাল্ট অনেক কিছু আছে, বাট আপনার খারাপ একটা এসওপি আপনাকে খুব খারাপ একটা রেজাল্ট এনে দিতে পারে। তো এগুলোর ব্যাপারে আমাদের খুব কেয়ারফুল থাকতে হবে। সো আমাদের কাছে গাইডলাইন নিতে পারে। এটা হচ্ছে হাউ টু জয়েন আওয়ার জিআরই অনলাইন ক্লাস। তো আমাদের জিআরই অনলাইন ক্লাসে আপনারা যদি জয়েন করতে চান তাহলে কি করতে হবে, খুব মানে সিম্পল স্টেপ। অলরেডি আপনারা এটা করে ফেলছেন, যে ফল আমাদের একটা আমাদের পেজের মধ্যে আমাদের গুগল ফর্ম দেওয়া আছে একটা, সেই ফর্মে একটু কাইন্ডলি আপনারা ফর্মটা ফিল আপ করবেন। সেখানে কিছু ছোটখাটো কিছু ইনফরমেশন, আপনার নাম, বাবা আপনার নাম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, আর কোন কোর্সে আপনি এনরোল করতে চান, এই ফর্মটা ফিল আপ করে থাকলে আপনার ইনফরমেশনগুলো আমাদের কাছে চলে আসবে, দেন আমরা আপনাদের সাথে কমিউনিকেট করবো। আফটার দ্যাট দেন হচ্ছেন যে আপনাদেরকে আমরা একটা কমন একটা গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে অ্যাড করিয়েছি অলরেডি, তো সেই গ্রুপে আপনারা আছেন। দেন হচ্ছে আপনারা হচ্ছে আপনার সাথে যোগাযোগ করা হবে। দেন ফাইনালি আপনি যখন পেমেন্ট করবেন, পেমেন্ট করার পর আমরা আপনাদের সিক্রেট গ্রুপ অ্যাড করবো, যেটা ফাইনাল গ্রুপ হবে, সিক্রেট গ্রুপ। এই সিক্রেট গ্রুপ থেকে আপনারা আপনাদের ফার্দার যত ধরনের সার্ভিস সবকিছু পাবেন, আপনাদের ক্লাস লিঙ্ক, আপনাদের ভিডিও লিঙ্ক, আপনাদের রিসোর্স থেকে শুরু করে ফ্রি রিসোর্স, আদার্স পেমেন্ট যা কিছু আছে, সব ধরনের সার্ভিস আপনারা এই সিক্রেট গ্রুপে পাবেন। এবং সিক্রেট গ্রুপ হচ্ছে তাদেরকে না যারা হচ্ছে পেইড স্টুডেন্ট, যারা পেমেন্ট করবে, পেমেন্ট করার পর আপনাদের এই গ্রুপে নেওয়া হবে। এটা হবে আপনাদের পরবর্তীকালে আপনার সাথে আমাদের ফাইনাল জার্নিটা, এবং যতদিন আপনি থাকবেন ততদিন এই গ্রুপ আপনি অ্যাড থাকবেন। তো আমাদের সাথে সবসময় কমিউনিকেশন হবে। তো খুবই সিম্পল প্রসেস। তো যারা পেমেন্ট করতে চান, পেমেন্ট বিষয়ে আমরা একটু পরে কথা বলবো, 1-2 মিনিট পরে, এবং আমরা আসলে শেষ করে দিব, খুব বেশি নাই। এটা হচ্ছে আমাদের কারেন্ট ব্যাচের যে ইনফরমেশন সেটা একটু দিয়ে দিচ্ছি। আমাদের আজকে ওরিয়েন্টেশন ক্লাস 29 জুন হয়ে গেল। আগামীকাল আপনাদের একটা ফ্রি ক্লাস থাকবে, এবং তার পরের দিন আপনাদের জন্য আরো একটা ফ্রি ক্লাস থাকবে, একটা ভার্বাল আর একটা কোয়ান্টাম ফ্রি ক্লাস থাকবে, আপনারা এটা পাবেন। এই দুটো ক্লাস করে আপনারা ডিসিশন নিতে পারবেন যে আপনারা আমাদের এই ব্যাচে এনরোল করবেন কি করবেন না। কারণ আসলে অনেক কথাই বলা হয়, এটা স্বাভাবিক, নিজের চোখে ডেমনস্ট্রেশন না দেখলে আসলে অনেক কিছু স্যাটিসফ্যাকশন লেভেলটা আসে না, নো দ্যাট। তো আপনাদের জন্য এই দুটো ক্লাস একদম ফ্রি রাখা হয়েছে, আপনি এবং আপনার পরিচিত যে কাউকে এটা ইনভাইট করতে পারেন। আমরা গ্রুপে পেজের মধ্যে এটা লিংক দিয়ে দিব ফ্রি ক্লাসের, সেই লিঙ্ক আপনাদের পেজের মধ্যে চোখ রাখবেন। আগামীকাল এবং পরশু দিন দুদিন দুটো ক্লাসের জন্য জাস্ট আপনার ওই লিঙ্কে আজকে যে ওরিয়েন্টেশন ক্লাসে এসেছেন তেমনি আপনাদের এই ফ্রি ক্লাসে আপনারা জয়েন করতে পারবেন। তো দুটো ফ্রি ক্লাস হবে। দেন হচ্ছে আপনার লাস্ট ডেট অফ পেমেন্ট হচ্ছে আগামী 2 তারিখ। 2 তারিখের মধ্যে যারা যদি দুটো ক্লাস হয়ে যাবে 1 তারিখের মধ্যে, আফটার দ্যাট আপনার ডিসিশন নিয়ে আমাদেরকে পেমেন্টটা করে ফেলবেন। দেন 6 তারিখ থেকে আমরা হচ্ছে ফাইনালি দেন
হচ্ছে আগামী মঙ্গলবার থেকে, আজকে মঙ্গলবার, আগামী মঙ্গলবার থেকে আমাদের ফর্মাল ক্লাস শুরু হবে। সো ইন দ্য মিন আপনাদের টাইম হচ্ছে 2 জুলাই পর্যন্ত। 2 জুলাইয়ের মধ্যে আপনারা পেমেন্টটা কমপ্লিট করে ফেলবেন। তো এটা হচ্ছে বর্তমান কারেন্ট ব্যাচ ইনফরমেশন। পেমেন্টের জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে 01616 এগুলো নিয়ে আরো ডিটেল আমাদের পেজেও লেখা থাকবে। 587617 এই নাম্বারটা এটা আমার নাম্বার। এই নাম্বারটাতে আপনারা বিকাশ অথবা নগদ করতে পারেন। এই নাম্বারে বিকাশ অথবা নগদ করুন এবং অবশ্যই এটা করার পরে স্ক্রিনশটটা রাখবেন প্লিজ। এটা রাখতে হবে কারণ এটা আপনার নিজের জন্য আর কি। স্ক্রিনশটটা রেখে এবং স্ক্রিনশটের মধ্যে আপনারা পেমেন্ট করার সময় আপনার রেফারেন্স হিসেবে আপনার নেম এবং মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। নেম এবং মোবাইল নাম্বার পেমেন্টটা করে স্ক্রিনশটটা নিয়ে আমাকে অথবা আমাদের পেজে জাস্ট স্ক্রিনশটটা আপনাদের সাথে শেয়ার করবেন যে ভাই আমার পেমেন্টটা হয়ে গেছে। দ্যাটস অল। দেন হচ্ছে আমরা আপনাকে সিকিউর গ্রুপে অ্যাড করা দিব। দিস দ্য হোল প্রসেস। যদি পরে জানার কিছু থাকে ডেফিনেটলি আপনারা এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে বলে দিব অথবা আমাদের পেজে নক করতে পারেন, সেখানে আপনাদেরকে ডিটেল প্রসেসটা বলে দেওয়া হবে। ওকে। তো আফটার দ্যাট আমাদের কিছু ফ্রি রিসোর্স, যেটা আমরা বললাম যে আমাদের অনেক রিসোর্স আছে, অজস্র রিসোর্স। এই রিসোর্স আসলে অথবা সাগরের মতো। তো আপনারা এই ওয়েবসাইটের লিংকে যেয়ে আমাদের ডাউনলোড ফ্যাক্টরি আছে, সেই ডাউনলোড ফ্যাক্টরিতে যেয়ে আপনারা রিসোর্সগুলোকে অ্যাক্সেস করে নিতে পারবেন। তো এটা সবার জন্য উন্মুক্ত। তো আপনারা চাইলে এখান থেকে আপনাদের কাঙ্ক্ষিত যত ধরনের রিসোর্স আছে সব রিসোর্সগুলো কিন্তু ডাউনলোড করে আপনারা পড়াশোনা করতে পারেন। ওকে। তো এই ছিল মোটামুটি। ফাইনালি আমরা এখন একটা ছোট একটা সেকশন রাখবো, যেটা হচ্ছে আপনার কোশ্চেন আনসারের জন্য। এতক্ষণ যা যা কথাবার্তা বললাম আমরা এগুলো নিয়ে কিংবা হায়ার স্টাডিজ নিয়ে যদি আরো কোনো ধরনের কথাবার্তা থাকে সেগুলোর ব্যাপারে আপনারা এখন কোশ্চেন করতে পারেন। চেষ্টা করবো আপনাদের সব ধরনের কোশ্চেনগুলোকে আনসার করার জন্য। প্লিজ, যদি কারো কোশ্চেন থাকে। সো কারো বোধহয় কোনো কোশ্চেন নাই। ইজ দ্যাট? যদি কারো কোনো কোশ্চেন না থাকে, কোনো কোয়ারি না থাকে, তাহলে আজকের ওরিয়েন্টেশন ক্লাসটা আমরা এখানে শেষ করব। আগামীকাল আমরা যেটা বললাম যে আগামীকাল এবং পরশু আপনাদের দুটো ফ্রি ক্লাস থাকবে, একটা ভার্বাল একটা কোয়ান্ট। আপনারা কালকে সকালবেলায় পেজের মধ্যে এটা ইনফরমেশনটা পেয়ে যাবেন যে কালকে ক্লাসের লিঙ্কটা কি হবে। সবকিছু ওখানে দিয়ে দেওয়া থাকবে এবং যারা আমাদের অলরেডি টেম্পোরারি গ্রুপে অ্যাড আছে সেখানে দিয়ে দেওয়া হবে, আপনারা ইনফর্ম করতে পারবেন। তো অ্যাজ অফ নাও আপনাদের যদি কোনো কোয়ারি থাকে প্লিজ আস্ক, না হলে আমরা ফর্মালি এখন আজকে ওরিয়েন্টেশন ক্লাসটা শেষ করব। I think there is no question. Okay, thank you very much. Thanks for participating. আজকে ওরিয়েন্টেশন ক্লাসটা আপনারা জয়েন করেছেন, আমার খুবই ভালো লাগলো। এবং আজকে যারা ছিলেন খুবই প্রত্যেকেই খুব হাই প্রোফাইল। আমার খুব ভালো লেগেছে আপনাদের সাথে কথা বলে এবং আপনাদের সাথে একটা লম্বা সময় পার করলাম। তো ইনশাল্লাহ আই হোপ আপনাদের সাথে আমাদের এই ব্যাচের সাথে দেখা হবে। আপনার গ্র্যান্ড ব্যাংকের সাথে থাকবেন, গ্র্যান্ড ব্যাংকের সার্ভিসগুলো নিয়ে ইনশাল্লাহ আপনাদের চেষ্টা করবো আপনাদেরকে একটা ভালো সার্ভিস দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ ব্যাচে আপনাদের সাথে দেখা হবে। Till then,